হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম, কিছু টাকা ভিক্ষা দেবেন? 2 দিন ধরে কিছু খাই না। আমাকে বিয়ে করবে? মেয়েটির কথা শুনে আমি থ হয়ে গেলাম। মেয়েটি কি পাগল নাকি? একটা ভিখারিকে বলে বিয়ে করার জন্য? দেখে তো অনেক বড় লোকের মেয়ে মনে হচ্ছে। তারপর আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিছু বুঝি নাই ম্যাডাম। তুমি ভিক্ষা করে কয় টাকা পাও? কোনো রকম খাইতে পারি ম্যাডাম, আবার কোনো বেলা না খেয়েও থাকি। আমি তোমাকে 3 বেলা খাবার দিব আর মাস শেষে 30,000 টাকা দেব। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমাকে বিয়ে করতে হবে। মানে? না মানে সত্যি সত্যি না, নাটক করতে হবে। নাটক করে আমাকে বিয়ে করতে হবে। ব্যাপারটা বুঝলাম না ম্যাডাম। আচ্ছা, আমি তোমাকে সব খুলে বলছি। ম্যাডাম, আগে আমার ক্ষুধা লাগছে, কিছু খাওয়াবেন? 2 দিন ধরে কিছুই খাইনি। ঠিক আছে, চলো। বলে মেয়েটি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলো। আমি মেয়েটিকে বললাম, ম্যাডাম আমি এখানে যাব না। কেন? কারণ এখানে বড়লোক মানুষ বসে খায়, আমি তো ভিখারি, তাই সবাই ছিছি করবে, আর আপনারও মান সম্মান যাবে। তার চেয়ে পাশেই ফুটপাতে একটা হোটেল আছে, সেখানে খাবো। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, চলো। বলে আমরা পাশেই ফুটপাতে একটা হোটেলে গেলাম। সেখানে গিয়ে ওই মেয়েটি আমাকে পেট ভরে যা যা ইচ্ছে করে তাই তাই অর্ডার করে। আমি সামনে খাবার পেয়ে অনেক খুশি হয়ে কিছু না ভেবেই ক্ষুধার্ত সিংহের সামনে মাংস দিলে যেমন করে আমিও তেমন করে খাইতে লাগলাম। মেয়েটি একটু ইতস্তত হয়ে গেল, একটু বটেই। কিছুক্ষণ পর আমি মেয়েটিকে বললাম, ম্যাডাম আপনি খাবেন না? না, তুমি খাও। তারপর আমি খাওয়া শেষ করলাম। উনি বিল মিটিয়ে আমার সাথে বাইরে চলে আসলেন। তারপর একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। আমি বললাম, এখন বলেন ম্যাডাম, আপনার ব্যাপারে কেন বিয়ের নাটক করতে চাচ্ছেন, তা আবার আমার মতো একটা ভিখারির সাথে? আমার নাম নিহা। ধরতে গেলে আমি অনেক বড়লোক পরিবারের মেয়ে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি। আমার দাদিমা এখনো বেঁচে আছেন। আসল সমস্যাটা আমার দাদিমাই। বয়স হয়েছে তাই অসুস্থ বটে, উনারই হুকুম পরিবারের একমাত্র নাতনি হিসেবে যেভাবেই হোক আমি যেন দ্রুত বিয়ে করি। আর দাদিমার কথার বাইরে যাওয়ার সাহস কারণে আমাদের বাসায়। আমি থ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে বললাম, তাহলে আমার মতো ভিখারিরে নাটক করে বিয়ে করার দরকার কেন? কারণ আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা শেষ করতে চাই, নিজের মতো করে কেরিয়ার গড়তে চাই। আর আমার একজন আছে। তাহলে তাকে বিয়ে করলেই তো সমস্যা শেষ। না, কারণ সে লন্ডনে থাকে। আমরা দুজন একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসি, কিন্তু দাদিমা বিদেশি ছেলে পছন্দ করে না। তার সামনে ওর নাম বলার উপায় নাই, বললেই পুরো পরিবারের ঝড় তুলে ফেলবে। তাই আমি আমার পরিবারকে বলেছি একটা ছেলেকে ভালোবাসি। এখন দাদিমাও হবে, পরিবারও চুপ, কিন্তু এখন তারা সেই ছেলেকে দেখতে চায়। তাই তোমাকে নাটক করতে হবে, আর ততদিন আমি সময় পাবো আমার অবিরকে দেশে আনার। তাহলে আপনি চান আমি নাটক করে আপনার স্বামী সেজে থাকি? হ্যাঁ, আমি তোমাকে মাস শেষে 30,000 টাকা দেব, সাথে 3 বেলা খাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। হুম, কিন্তু তোমার এই লুক চেঞ্জ করতে হবে। এভাবে যাবে? ম্যাডাম, আমি 3 বেলা খেতেই পাই না, লুক চেঞ্জ করব কি করে? ঠিক আছে, তুমি আমার সাথে চলো। আর শুনো, এই ম্যাডাম বলা বাদ দাও, না হলে এক নিমিষেই ধরা খেয়ে যেতে পারি আমরা। আমার দাদিমা অনেক চালাক। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমাকে খাইয়েছেন, তাই আমিও আপনার ক্ষতি হতে দেব না, মান সম্মান ডুবতে দেব না। ওকে, চলো। বলে নিহা আমাকে তার গাড়িতে উঠতে বলল। আমি ইতস্তত বোধ করলে নিহা আমাকে জোর করে গাড়িতে ঢোকালো। গাড়িটা অনেক সুন্দর, আমি শুধু আশেপাশে তাকাচ্ছি। গাড়ি এসে থামলো বড় একটা শপিং মলে। নিহা গাড়ি থেকে নামতে লাগলো, আমিও গাড়ি থেকে নামলাম। শপিং মলটা অনেক বড়, আমি শুধু হা করে তাকিয়ে আছি। এত বড় শপিং মল শুধু বাইরে থেকেই দেখেছি, কখনো ভিতরে যাওয়া হয়নি। আজ নিয়ে ম্যাডামের জন্য যাওয়ার সৌভাগ্য হলো। নিয়ে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে ফেললো। শপিং মলটার দিকে তাকিয়ে আমার ঘোর তখনও কাটেনি। ভেতরে যেতে যেতে আমি বললাম, ম্যাডাম এত বড় শপিং মল? আবার ম্যাডাম? কতবার বলবো ম্যাডাম বলবে না? আমার নাম নেহা। ম্যাডাম বললে ধরা খেয়ে যাবে কিন্তু। আচ্ছা সরি নিহা। কাচের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো অন্য একটা জগতে চলে এসেছি। ভেতরে ঝলমলে আলো, চারিদিকে কত দোকান আর মানুষ। আমি তো হা করে শুধু দেখছিলাম।
মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছি। নিহা আমার অবস্থা দেখে মিটিমিটি হাসছিল। নিহা আমাকে বলল, এসো, প্রথমে তোমার চেহারাটা বদলাতে হবে। আমি বিস্মিত চোখে তাকিয়ে বললাম, চেহারা বদলাবো মানে? মানে তোমার এই ময়লা ছেঁড়া জামা কাপড় পাল্টে নতুন পোশাক পরতে হবে, চুল দাড়ি কাটতে হবে, একেবারে ঝকাঝকে হতে হবে। তুমি এখন নিহার হবু স্বামী, একজন বড়লোকের ছেলে। তোমাকে দেখে যেন কেউ সন্দেহ না করে। কিন্তু এত টাকা আমার কাছে তো। আমি পুরো কথা বলার আগে নিহা বলে উঠলো, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু এই লুকটা পরিবর্তন করো। বলেই নিহা আমাকে একটা কাপড়ের দোকানে নিয়ে গেল। দোকানের ভেতরটা আরো সুন্দর, কত রকমের শার্ট, প্যান্ট, জুতো। একটা লোক এসে নিহাকে দেখে মাথা নুইয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি লাগবে? ওর জন্য কিছু ভালো পোশাক দেখান তো, একেবারে ট্রেন্ডিং স্মার্ট লুক চাই। লোকটা আমার দিকে তাকালো, তারপর নিহার দিকে। তার চোখে একটু যেন বিস্ময় দেখলাম। আমি ভিখারি সেরা পোশাক পরে সেখানে দাঁড়িয়ে, আর নিহা তার জন্য দামি পোশাক চাইছে। নিহা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো। সে লোকটাকে শক্ত গলায় বলল, তাড়াতাড়ি দেখান, আমাদের সময় নেই। জি ম্যাম। বলে লোকটার কথা না বাড়িয়ে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো। নিয়ে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পছন্দ করলো, আর বলল, যাও, এগুলো পরে এসো। কোথায়? ট্রায়াল রুমে চলো। আমি ট্রায়াল রুমের গিয়ে পোশাকগুলো পরলাম। অনেকদিন পর গায়ে নতুন জামা, শার্ট আর প্যান্টটা গায়ে দিতেই কেমন যেন একটা আরাম লাগলো। কিন্তু নিজেকে আয়নায় দেখতে লজ্জা পেলাম। মুখে খোঁচা খোঁচা দাড়ি, রক্ষু চুল, আর শরীরের রক্তটা হালকা ফর্সা। ট্রায়াল রুম থেকে বের হতেই নিয়ার চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। তার চোখে যেন মুগ্ধতার রেখা, বিস্ময় আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমাকে দেখছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভেতর হয়তো একটা মৃদু কম্পন অনুভব করলো সে, আর মনে মনে বলছে, আরে বাহ, এটাই কি রাস্তায় ভিক্ষে করা ছেলেটি? দারুণ লাগছে, এরকম লুক তো আমি ভাবতেই পারিনি। সে যেন নিজের অজান্তেই আমার দিকে এক পা এগিয়ে আসলো। তার চাহনিতে একটা তীব্র আকর্ষণ। একটু পরে সে নিজেকে সামনে নিল, তারপর বলল, তোমায় খুব ভালো লাগছে, আর ফিটিংটা ভালো হয়েছে। এরপর আমার থেকে চোখ সরিয়ে নিয়ে আমার জন্য দামি জুতো, একটা ঘড়ি, একটা চশমাও কিনলো। তারপর আমরা একটা দামি সেলুনে গেলাম। সেলুনের ভেতরে ঢুকে তো আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কত ধরনের মেশিন আর কত গন্ধ। নিয়া সেলুনের লোকটাকে আমার চুল দাড়ি কেটে ঠিক করে দিতে বললো। লোকটা আমাকে চেয়ারে বসিয়ে প্রথমে একটা জাদুকরের মতো কাজ করলো। মিনিট 20 পরে যখন আমার চুল কাটা শেষ হলো আর দাড়িগুলো ট্রিম করা হলো, তখন নিজেকে আয়নায় দেখে আমি নিজেই চিনতে পারছিলাম না। আমার এই নতুন রূপ দেখে নিয়ে আরো খুশি হলো। তবে এবার তার খুশিটা আগের চেয়ে আরো গভীর মনে হলো। একটা ঝলকানি তার চোখে বারবার ফিরে আসছিল। তারপর বিল দিয়ে আমরা বাইরে আসলাম। তারপর নিহা আমাকে বলল, এই তো এখন একটু জেন্টলম্যানের মতো লাগছে। এখন তুমি পারফেক্টলি আমার হবু স্বামী সাজতে পারবে। আমার কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে এই নতুন জামা, নতুন জুতো আর এই নতুন লুক। তারপর বললাম, ম্যাডাম, না মানে নিহা, এখন কোথায় যাব? এখন তোমার নতুন বাড়িতে, মানে আমার বাড়িতে। সেখানে অপেক্ষা করছে আমার দাদিমা আর আমার পুরো পরিবার। চলো, আসল নাটক তো এবার শুরু হবে। বলে আবার আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে নেহা তার ফ্যামিলির সবার পিক দেখিয়ে পরিচয় করে দিল। প্রায় আধা ঘন্টা গাড়ি চালানোর পর গাড়ি এসে থামলো একটা আলিশান বাড়ির সামনে, যার দরজার সামনে বড় করে লেখা চৌধুরী ভিলা। আমি আর নেহা একসাথে গাড়ি থেকে নামলাম। চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে আমার হৃৎপিণ্ড যেন লাফাচ্ছিল। এত বড় আর সুন্দর বাড়ি আমি শুধু নাটক সিনেমাতেই দেখেছি। বাড়িটার গেট, বাগান আর বাইরের সাজসজ্জা দেখে এটা একটা জমিদার বাড়ি মনে হচ্ছিল। নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সম্ভবত আমার মনের অবস্থা বুঝতে পারছিল সে। তারপর নিয়ে আমাকে বলল, ভয় পাচ্ছ নাকি? একটু, মানে এত বড় বাড়িতে। শোনো, নার্ভাস হওয়া চলবে না। মনে রাখবে তুমি নিহার হবু স্বামী, একজন বড়লোকের ছেলে যার পকেটে টাকা ছাড়া আর কিছুই নেই। আত্মবিশ্বাস রাখো। নিয়ে আমার হাতটা ধরলো। তার স্পর্শে ইতস্তত না হয়ে এক ধরনের নির্ভরতা অনুভব করলাম। তারপরে একসাথে চৌধুরী ভিলার গেট দিয়ে প্রবেশ করলাম। একটু পরেই বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আমি ভেতরে ঢুকে আশেপাশে অবাক হয়ে দেখতে লাগলাম। এত সুন্দর বাড়ি হয়। নিয়ে একটা মেয়েকে দেখে বলল, এই হালিমা, দাদিমা কোথায় রে? মেয়েটি ঘর মুছতে মুছতে বলল, জি আফামনি, দাদিমা তো তার ঘরে। যা ডেকে নিয়ে আয়। আচ্ছা। বলে মেয়েটি কাজ রেখে ওনাকে ডাকতে গেল। একটু পর দেখলাম কয়েকজন মেম্বার সহ একটা বয়স্ক মহিলা আসছে। নিয়ে আমাকে কনুই দিয়ে গুতা দিয়ে ভালো হয়ে থাকতে বললো। উনি আমার কাছে আসতেই আমি বলে উঠলাম, আসসালামু আলাইকুম। উনি চশমা ঠিক করতে করতে বললেন,
ওয়ালাইকুম আসসালাম। আমি পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে উনি আমাকে ধরে বললেন, থাক থাক, সালাম করতে হবে না। আপনি নিহার দাদিমা তাই না? হ্যাঁ। নিহার মুখে আপনার কথা শুনেছি। তখন দাদিমা নিহাকে ইশারা করে জানতে চাইলেন কে আমি। নিহা বলে উঠলেন, দাদিমা, ওর নাম রাতুল। আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি। দাদিমা কপাল কুঁচকে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। চোখে মুখে তার রাজ্যের জিজ্ঞাসা, যেন চশমার কাচের ভেতর দিয়ে আমাকে এক্সরে করে ফেলবেন। নিয়ার কথার পরেও তিনি যেন পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। নিয়া পরিস্থিতি হালকা করার জন্য আরো এগিয়ে এসে দাদিমাকে জোরে ধরে বলল, কি হলো দাদিমা, চুপ করে আছো কেন? পছন্দ হয়নি বুঝি তোমার হবু নাতি জামাইকে? দাদিমা আমার হাতটা ধরলেন আর বললেন, আরে ভাই, এত সুন্দর ছেলে, তোর পছন্দ আছে বলতে হবে নিহা। দেখি তো তোদেরকে কেমন মানিয়েছে। বলে নিহাকে আমার পাশে দাঁড় করিয়ে দিলেন। তারপর বললেন, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। নিহা আবার দাদিমাকে জোর ধরে বলল। থ্যাংক ইউ দাদিমা। দাদিমা আমার থেকে নিহাকে একটু দূরে নিয়ে গিয়ে আবার আমার মুখটা দেখতে দেখতে বললেন, জানিস ওর চোখ দুটো, ওর হাঁটার ভঙ্গি তোর দাদার মতো লাগছে রে, একদম তোর দাদার মতোই দেখতে। আমার ওকে খুব পছন্দ হয়েছে। একটু পর দেখি একটা জোয়ান মানুষ আর একটা মহিলা সিঁড়ি বেয়ে নেমে আসছে। সম্ভবত নিয়ার আব্বু আম্মু। নেমে আসে শেষে আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিহা আর দাদিমা আমাদের কাছে এগিয়ে আসতে আসতে বলল, আব্বু, ওর নাম রাতুল। শুনেছি তোমার কথা। কি করো তুমি? তোমার বাবা মা কি করে? আঙ্কেল, আমার বাবা মা বেঁচে নেই, আমি একাই। শুনে সবাই একটু অবাক হলো। পরে দাদিমা বলল, শোন কামরুল, জি আম্মা। রাতুলকে আমার অনেক পছন্দ হয়েছে। তুই এত কথা বলিস কেন? ঠিক আছে আম্মা, যেখানে আপনার পছন্দ সেখানে তো আমার কিছু বলার নেই। তারপর নিহার আব্বু আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা, আমি প্রেম এগুলো বিশ্বাস করি না। আগে বিয়ে করতে হবে, আর আমার বাসায় তোমার থাকতে হবে। রাজি তুমি? ওনার কথা শুনে আমি নিহার দিকে তাকালাম। নিহা আমাকে ইশারা দিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তা আমিও বললাম, জি আঙ্কেল, আমি সব শর্তে রাজি। নিহার জন্য আমি সব করতে পারি। শুনে খুব খুশি হলাম। তাহলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বাবা, তুই গেস্ট রুমে গিয়ে রেস্ট নাও। হালিমা, যা ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। জি ম্যাডাম। বলেই আমি ওই মেয়ের সাথে গেস্ট রুমে যেতে লাগলাম। এমন সময় নিহার আব্বু পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল। শোনো। আমি ওনার কথায় থমকে গেলাম। তারপর পিছনে ঘাড় ঘুরতেই উনি আমাকে বলল, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, মনে হয় কোথাও দেখছি। আমি মনে মনে বললাম, কাম সারছে। এখন যদি বুঝতে পারি আমি রাস্তায় ভিক্ষা করি, তাহলে তো নাটক শুরু হওয়ার আগেই শেষ হবে। তারপর আমি একটু পর বললাম, কোথায় দেখছেন আঙ্কেল? সেটাই তো মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও, পরে মনে পড়লে বলবো। আমি মাথা নেড়ে হুম বললাম। তারপর সেখান থেকে গেস্ট রুমে চলে এলাম। রুমে নয়, যেন একটা রাজকীয় অ্যাপার্টমেন্ট। নরম গদির বিছানা, বিশাল কাচের জানালা দিয়ে বাইরের সবুজ বাগান দেখা যায়। আর ঘরের কোনায় একটা ছোট সোফা সেট পাতা, এসি চলছে। ঘর জুড়ে একটা মিষ্টির সুগন্ধ। জীবনে প্রথমবার এমন বিলাসবহুল ঘরে থাকার সুযোগ হলো। হালিমা লাজুক মুখে মাথা নিচু করে বলল, স্যার, আপনার যদি কিছু লাগবো আমারে কইবেন, আমি এই বাড়িতেই থাকি। আমাকে স্যার বলতে হবে না, তাইলে কি বলমু? ভাইয়া বললেই হবে। ওকে ভাইয়া, আপনার যা দরকার আমারে কইবেন শুধু। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ। হালিমা চলে যেতেই রুমের দরজা বন্ধ করে এক দৌড়ে আয়নার সামনে গেলাম। নিজের নতুন চেহারাটা আবার দেখলাম। এই রাতুল যে কিছুক্ষণ আগেও ময়লা ছেঁড়া পোশাকে রাস্তায় ভিক্ষে করতো, সে এখন একটা দামি শার্ট, প্যান্ট আর জুতো পরা জেন্টলম্যান। ভাবতে ভাবতে আমি বিছানায় গায়ে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল যেন একদম দম বন্ধ করা নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দরজায় মৃদু টোকা পড়লো। কে? ওপাশ থেকে নিহার ফিস ফিস কণ্ঠস্বর ভেসে এলো। আমি। তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। নিহার ভেতরে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। সে হাসি মুখে আমার দিকে এগিয়ে এলো, হাতে একটা জলের বোতল। কেমন লাগছে এখানে? অসাধারণ, কিন্তু নিহা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? তোমার আব্বু, উনি বললেন আমাকে নাকি তার খুব চেনা চেনা লাগছে। যদি উনি সত্যি মনে করতে পারেন তাহলে কি হবে? চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। নিহা তার হাতটা আমার হাতের উপর রাখলো। ওর হাতের স্পর্শে আমার ভেতরের ভয়টা যেন একটু কমলো। এতটা ঝুঁকি তুমি না নিলেও পারতে নিহা। ঝুঁকি না নিলে সফলতা আসবে কি করে? আমি এত কিছু বুঝি না। তোমার এত কিছু বুঝতে হবে না। কিছু দরকার লাগলে আমাকে বইলো। আমি গেলাম। এখানে বেশিক্ষণ থাকলে সবাই অন্য কিছু ভাবতে শুরু করবে। বলেই নিহা আমার রুম থেকে চলে গেল। সন্ধ্যার পর রুমে একা ভালো লাগছে না।
তাই হালিমাকে বলে এক কাপ কফি বানিয়ে নিয়ে সাথে চলে গেলাম। গিয়ে দেখি নিহা ফোনে কার সাথে জানি কথা বলছে। আমি যাওয়াতে একটু পরে কথা বলছি বলেই ফোনটা রেখে দিল। আর আমি কফিতে একবার চুমুক দিয়ে বললাম, ফোন রেখে দিলে যে, আমি কি এসে ডিস্টার্ব করলাম? না, সমস্যা নেই। কে ছিল ফোনে? আবির। তোমার বয়ফ্রেন্ড? হুম। এগুলো নাটকের কথা জানে? হ্যাঁ, ও আমাকে অনেক বিশ্বাস। তুমি কিছু মনে না করলে তোমার বয়ফ্রেন্ডের একটা পিক দেখতে পারি? ওকে। বলে নিহা তার ফোন থেকে আবিরের পিক বের করে আমাকে দেখালো। দেখে আমি বললাম, নিহা একটা কথা বলবো? বলো। আমি ওকে কোথাও যেন দেখেছি। কি বলছো এগুলো? ও তো লন্ডনে থাকে, তুমি কিভাবে দেখবে? হয়তো আমারই ভুল হচ্ছে। নিয়াকে আমি আর এই সম্পর্কে কিছু বললাম না। আচ্ছা তুমি কথা বলো, আমি নিচে যাই। বলে আমি আবার নিচে চলে আসলাম। পরদিন সকালবেলা সূর্যের আলো জানালায় এসে পড়তেই ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতেই দেখি হালিমা বাইরে দাঁড়িয়ে আছে। ভাইয়া, দাদিমা আপনাকে ডাকছেন ব্রেকফাস্টের টেবিলে। আমি হালিমার পিছু পিছু চললাম। বিশাল এক ডাইনিং টেবিল, সেখানে সবাই উপস্থিত। দাদিমা, নিহার বাবা মা আর নিহা। দাদিমা আমাকে দেখে হাসি মুখে বলল, এসো দাদু ভাই, আমার পাশে বসো। আমি গিয়ে দাদিমার পাশে বসলাম। দাদিমা হাসি মুখে বললেন, গতকাল তো তোমার সাথে ভালো করে কথাই বলতে পারলাম না, আজ পেট ভরে নাস্তা করো আগে। নিহার বাবা কামরুল সাহেব আমার দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টিতে সেই সন্দেহ আর কৌতূহল। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, রাতুল, তুমি বললে তুমি একাই, তোমার বাবা মা নেই, তাহলে তুমি কোথায় থাকতে? প্রশ্নটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠলো। কিন্তু আমি শান্ত আত্মবিশ্বাসী গলায় উত্তর দিলাম, আঙ্কেল, আমি আলোর দিশা নামের একটি আন্তর্জাতিক এনজিওর সঙ্গে কাজ করি। আমার বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি একটা ট্রাস্টের হাতে দিয়ে গেছেন, যেটা আমার 25 বছর বয়সে আমার হাতে আসবে। আপাতত ট্রাস্ট থেকে আমার সমস্ত খরচ চলে। আমার কথা শুনে কামরুল সাহেব যেন একটু থমকে গেলেন। তার চোখে সন্দেহটা কিছুটা কমলো বলে মনে হলো। আচ্ছা বাবা, তোমার তোমার বাড়ি কোথায়? প্রশ্নটা শুনে আমি যেন একটু অপ্রস্তুত হলাম। নিয়া টেবিলের নিচ থেকে আমার পায়ে আলতো করে চাপ দিল। আন্টি, আমার জন্মস্থান ঢাকাতেই, তবে কাজের জন্য আমি বিশ্বের বিভিন্ন শহরে থেকেছি। দাদিমামার হাসি মুখে কামরুল সাহেবের দিকে তাকালেন আর বললেন, কি হলো কামরুল, আর কত জিজ্ঞেস করবি? ছেলেটাকে তো খেতে দিবি নাকি? ঠিক আছে আম্মা, বাবা তুমি খাও, আমার কথায় কিছু মনে করো না, আমি এমনই। আর আমাদের এই আঙ্কেল আন্টি বলা বাদ দিতে হবে যে, এখন থেকে বাবা মা বলবে। আমি আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি, তবে রাতুল তোমাকে কিন্তু এখানে থাকতে হবে। আমি নিহার দিকে তাকালাম। সে মুচকে হাসলো। আপনার সব শর্ত মেনে নিলাম বাবা। সবার সামনে এমন কথা বলতে আমার একটু ইতস্তত লাগলো। কিন্তু নিয়া আমার হাতটা ধরে। আমার হাতে তার নরম স্পর্শ, সেই স্পর্শে যেন আমার বুকে এক ধরনের সাহস আর নির্ভরতা ভর করলো। ব্রেকফাস্ট শেষে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা আলতো করে বন্ধ করলাম। জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো বিছানার উপর পড়ছে, কিন্তু আমার চোখে এখন অন্যরকম এক দীপ্তি। কিছুক্ষণ পর কিছু এসে দরজায় নক করলো। তাকে দেখি নিহা, তারপর আমায় বলল, ভিতরে আসবো? আরে আসো না, অনুমতি নেওয়ার কি আছে? নিয়া ঢুকে এলো হাসি মুখে, হাতে একটা ছোট্ট ট্রে, তার উপর জুস আর কিছু ফল। আমায় বলল, খেয়াল করলাম তুমি ডাইনিং টেবিলে তেমন কিছু খাওনি, তাই ভাবলাম নিজে দিয়ে যাই। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, ধন্যবাদ, কিন্তু নিহা তোমার কাছে একটা জিনিস দরকার। বলো। আমি গম্ভীর গলায় বললাম, একটা ল্যাপটপ লাগবে। নিয়া হঠাৎ থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কি বললে? ল্যাপটপ? আমি শান্তভাবে মাথা নেড়ে বললাম, হ্যাঁ ল্যাপটপ, একটু কাজ আছে, দিবে? তুমি ল্যাপটপ চালাতে জানো? আমি একটু রহস্যময় হাসলাম, তারপর বললাম, সব ভিখারি একরকম হয় না নিহা। নিয়া কৌতূহল হয়ে গেল আর বলল, মানে কি রাতুল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আমি ল্যাপটপ চালাতে জানি, এর বেশি এখন কিছুই বলতে পারবো না, পরে কখনো বলবো। নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর একটু দ্বিধা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, উপরে আমার রুমে যেও, আমার ল্যাপটপটা নিয়ে যেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলে নিহা চলে গেল। কিছুক্ষণ পর নিহা ল্যাপটপ এনে দিল। আমি টেবিলে বসে ল্যাপটপ অন করলাম। তারপর নিহাকে বললাম, নিহা কিছুক্ষণের জন্য আমি একা থাকতে চাই। নিয়ে একটু অবাক হয়ে কিছু না বলে অবশ্য আমার রুম থেকে চলে গেল। তারপর আমি ল্যাপটপে কিছু কাজ করলাম। কাজ শেষ করে রুম থেকে বের হতে আমি অবাক, কারণ পুরো চৌধুরী ভিলাজের উৎসবে ভরে গেছে। ঘর জুড়ে রঙিন আলো, ফুলের মালা, সাজসজ্জার কাজ চলছে পুরো দমে। দাদিমা হাসি মুখে সব দেখভাল করছে। নিহার বাবা মা সবাই অনেক খুশি। বাড়ির ভেতর প্যান্ডেল সাজানো হলো, সোনালি পর্দা, তাজা ফুলের গন্ধে গোটা বাড়িটা যেন রূপকথার প্রাসাদ হয়ে উঠেছে। অতিথিদের আনাগোনা, সঙ্গীত, হাসির শব্দে ভরে গেল পরিবেশ। আমাকে সাজঘরে নিজে যাওয়া হলো। সেখানে দর্জি, নাপিত সবাই প্রস্তুত।
কালো স্যুট টাই আর চকচকে জুতো। অন্যদিকে নিহার সাজঘরেও অনেক ব্যস্ততা, গায়ে লাল বেনারসি গয়নার ঝলমল করছে। আয়নায় নিজের মুখ দেখে তার মনেও কেমন বিয়ের সময় ঘনিয়ে এলো। দাদিমা নিজে এসে আমার হাত ধরে বললেন, আজ আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হবে দাদুভাই, আমার নাতনির মুখে হাসি দেখবো। আমি মুখ ফ্যাকাশে করে দাদিমার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, "কিন্তু আমি যে তোমার ভাড়া করা নাত জামাই দাদিমা, আমি যে কখনোই আপনার নাতনির মুখে হাসি ফোটাতে পারবো না, আমাকে ক্ষমা করিও দাদিমা।" দাদিমা আমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছো দাদুভাই? আমি মুখে কৃত্রিম হাসি এনে মাথা নেড়ে কিছু না বললাম। একটু পর কাজী সাহেব এলেন। কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। আমি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ ইতস্তত বোধ করে রুমে প্রবেশ করলাম। খাটে তাকে দেখি নিয়ে চারিপাশে ফুলের মধ্যে নিজে একটা ফুল হয়ে বসে আছে। কিন্তু পাশে যেতে দেখলাম কারোর সাথে ফোনে কথা বলছে। নিশ্চয়ই তার বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমি যেতেই নিয়ে আমার দিকে তাকিয়ে ইতস্তত বোধ করলো। ওর অবস্থা আমি বুঝতে পেরে বললাম, নিয়া তুমি কথা বলো, আমি বারান্দায় আছি। নিয়া কোনো কথা না বলে মাথা নাড়ালো। আমি তখন ব্যালকনির বারান্দায় চলে আসলাম। আমি তখন বারান্দার রেলিং ধরে দাঁড়ালাম। রাত গভীর হচ্ছে, চারপাশের সব কোলাহল যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, কিন্তু আমার ভেতরের অস্থিরতা কমছে না। একটু পরে হালকাভাবে ফোনের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, হ্যাঁ আবির, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, এদিকটা আমি সামলে নিব। নিহা সত্যিই অনেক ভালোবাসে আবিরকে। নিজেকে ক্ষণিকের জন্য খুব অপরাধী মনে হলো। এই বিয়েতে আমি তো কেবল একটা চরিত্র, যে ছদ্মবেশে এসেছি। প্রায় আধা ঘন্টা কেটে গেল, কিন্তু নিহার কথা শেষ হওয়ার নাম নেই। সে কখনো হাসছে, কখনো দীর্ঘশ্বাস ফেলছে, আর কখনো বা ফিস ফিস করে কিছু বলছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদটা আজ যেন বড্ড বেশি ফ্যাকাশে। আরো কিছুক্ষণ পর নিহার কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি জানি আবির, কিন্তু এখন আর কিছু করার নেই। তুমি মন খারাপ করো না, দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। এখন রাখি, বাই। আমি বাই কথাটি শুনে আস্তে করে বারান্দা থেকে রুমে ঢুকলাম। ঘরের আলো তখন মৃদু, আর চারপাশে ফুলের মিষ্টি গন্ধ। নিয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। মুখটা তার মলিন, চোখে জলের আভাস। সে আমাকে দেখে দ্রুত চোখ মুছে নিল। আমি নরম গলায় বললাম, কথা শেষ হলো? নিয়ে মাথা নিচু করে শুধু হুঁ বলল। আমি আর কথা না বাড়িয়ে খাট থেকে বালিশ আর চাদর নিয়ে মেঝেতে পাতা শুরু করলাম। নিয়ে অবাক হয়ে আমার দিকে তাকালো আর বলল, রাতুল, এটা কি করছো? আমি চাদরটা ঠিক করতে করতে বললাম, তুমি চিন্তা করো না নিহা, তোমার কোনো সমস্যা হবে না। আমি তো তোমার ভাড়া করা স্বামী, তাই বাইরে তোমার স্বামী হলো আমি তো জানি আমাদের সম্পর্ক কি। তাই আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি ওখানে নিশ্চিন্তে ঘুমাতে পারো। কিন্তু এভাবে? আমি তার দিকে তাকিয়ে একটু কৃত্রিম ভাবে হাসলাম, আর কিছু বললাম না। আমি মেঝেতে চাদরের উপর শুয়ে পড়লাম, বালিশটা ঠিক করে চোখ বন্ধ করলাম। তবে ঘুম আসার কোনো লক্ষণ নেই। নিয়া খাটের উপর চুপচাপ বসে রইলো। কিছুক্ষণ পর নিয়া খুব মৃদু স্বরে ডাকলো। রাতুল। আমি চোখ না খুলেই জবাব দিলাম, বলো। ধন্যবাদ। আর কোনো কথা হলো না, শুধু নীরবতা। আমি ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম অনেক দেরিতে আসলো। পরদিন সকালে দরজায় কারো খটখটানিতে ঘুম ভাঙলো। কিছুক্ষণ লক্ষ্য করার পর বাইরে থেকে দেখলাম দাদিমার কণ্ঠ ভেসে আসছে। তাই তাড়াতাড়ি উঠে নিহাকে ঘুম থেকে ওঠানোর জন্য ওর গায়ে প্রথমবারের মতো স্পর্শ করলাম, আর বললাম, নিহা, নিহা প্লিজ ওঠো। কি হয়েছে আম্মু? এত সকালে ডাকছো কেন? যাও, আর একটু ঘুমাবো। নিহা ওঠো, আমি তোমার আম্মু না। নিয়ে আস্তে আস্তে চোখ মেলালো, তারপর আমাকে দেখে চমকে উঠে এক লাফে বিছানা থেকে শোয়া থেকে বসে পড়লো আর বললো, তুমি কি করছো আমার গায়ে হাত দিয়ে? সরি নিহা, তোমাকে ডাকতে গায়ে হাত দিতে হয়েছে। দাদিমা ডাকছে দরজায়, কি করব? কি বলো? হ্যাঁ। নিয়ে বিছানা থেকে উঠে পড়লো। আমি তাড়াতাড়ি করে ফ্লোর থেকে চাদর আর বালিশ গুছিয়ে খাটে রাখলাম, আর বিছানায় রাখা ফুল আর চাদরগুলো এলোমেলো করে দিলাম। নিয়ে এগুলো দেখে আমাকে বলল, এগুলো কি করছো? কেন করছো? যাতে দাদিমা বুঝতে না পারে আমরা একসাথে ছিলাম না, ওনার যাতে মনে হয় আমরা একসাথেই ছিলাম তাই। নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাহ, তোমার অনেক বুদ্ধি দেখছি। এখন চুপচাপ দরজা খোলো, আর আমি ওয়াশরুমে গেলাম। ওকে ওকে। বলে আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে, আর নিয়ে গিয়ে দরজা খুলে দিল। দাদিমা আর হালিমা হাতে মিষ্টির প্লেট আর একটা পান পাত্র নিয়ে দাঁড়িয়ে। নিয়ে হাসি মুখে বলল, শুভ সকাল দাদিমা। শুভ সকাল দাদুভাই, নতুন বউ। তারপর দাদিমা বিছানার দিকে তাকিয়ে দেখে হামরি অবস্থা। এটা দেখে দাদিমা লজ্জা মাখে মুখ নিয়ে বলল, রাতুল, দাদুভাই কই? আমি ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছি, মুখে কৃত্রিম হাসি। তারপর বললাম, এই তো দাদিমা, ফ্রেশ হচ্ছিলাম। এসো এসো, এই নাও, কাল রাতে মিষ্টি মুখ হয়নি তাই তোমার জন্য স্পেশাল মিষ্টি এনেছি। এই হালিমা, মিষ্টিটা দে তো। জি দাদিমা, ভাইয়া এই নেন। আমি হালিমাকে হাতের ইশারা দিয়ে থামিয়ে একটু মজা করার জন্য বললাম, না দাদিমা, সকাল সকাল আর মিষ্টি খাবো না,
তারপর ফিস ফিস করে দাদিমার কানে কানে বললাম, রাতে অনেক মিষ্টি খেয়েছি। দাদিমা আমার কথায় লজ্জাও পেলো, আবার মুস্কিও হাসলো। তারপর বললো, তাহলে পানটা খাও, নতুন বিয়ে হয়েছে। ধন্যবাদ দাদিমা, কিন্তু আমি পান খাই না তো। একই কথা দাদু ভাই, এটা এই বাড়ির রীতি, বিয়ের পরের দিন এই মিষ্টি পান খেতে হয়। ও আচ্ছা, জানতাম না দাদিমা, তাহলে তো খেতেই হবে। নিয়ে পরিস্থিতি সামলে বলে উঠলো, দাও আমাকে দাও, আমি খাইয়ে দেব। বলে নিহা প্লেট থেকে একটা মিষ্টি পান তুলে আমার মুখের কাছে ধরলো। আমি মুচকে হেসে মিষ্টি পান খেলাম। দাদিমা চোখ টিপে হাসলেন। বাহ বাহ, তোমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে রে। আমি চাই তোর সারা জীবন এভাবেই থাক। তুমি শুধু দোয়া করো দাদিমা। আমার দোয়া সবসময় তোদের সাথে আছে। বলেই দাদিমা আমার আর নিহার মুখে হাত দিয়ে ধরে দিয়ে চুমু খেলেন। তারপর বললেন, তোরা এবার নিচে চল, সবাই অপেক্ষা করছে, আর অনেক নিয়ম রীতি বাকি আছে। কিসের নিয়ম রীতি? হ্যাঁ দাদিমা। এই বাড়িতে বিয়ে হলে বিয়ের পরদিন নতুন জামাইয়ের বউয়ের কিছু পরীক্ষা নেয়, এটাই বাড়ির রীতিনীতি। আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি নিচে এসো। দাদিমা তোমরা যাও, আমি আসছি। বলেই দাদিমা আর হালিমা চলে গেল। আমি নিহাকে বললাম, নিহা কিসের রীতিনীতি বুঝলাম না। নিচে চলো, তাইলে বুঝবা। বলেই আমরাও রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতেই ড্রয়িং রুমের পরিবেশটা অন্যরকম হয়ে গেল। বেচার হল রুমের মাঝখানে একটা খালি জায়গা, তার চারপাশে সোফায় পরিবারের সবাই বসে আছেন। নিহার বাবা মা দাদিমা আর দুইজন ও হালিমা সবাই উৎসুক চোখে তাকিয়ে আছেন। নিহা আর আমি একসাথে প্রবেশ করতেই করতালির শব্দে মুখরিত হলো ঘরটা। নিহার মা এগিয়ে এসে আমাদের দুজনকে জড়ে ধরে চুমু খেলেন। তারপর আমরা নিহার বাবার কাছে চলে গেলাম। গিয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। রাতুল, এদের সাথে পরিচিত হও। এটা আমার বন্ধু নাসিম হায়দার, আর এটা তার স্ত্রী। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বিয়ে ঠিক হওয়াতে আমরা আসতে পারিনি, কিছু মনে করো না বাবা। না না ঠিক আছে। পাশ থেকে দাদিমা বলে উঠলেন, নিহা, রাতুল আজ তোমাদের পরশ পাথর পর্ব। আমি একটু অবাক হয়ে বললাম, পরশ পাথর? সেটা আবার কি দাদিমা? এটা হলো নতুন জামাই বউয়ের ভালোবাসা বোঝাপড়ার খেলা। খেলা তো খেলতেই হবে। প্রথম খেলাটা খুব সহজ, তোমরা দুজনেই মুখোমুখি দাঁড়াও। আমরা দুজনে মুখোমুখি দাঁড়ালাম। নিয়ে সামান্য নার্ভাস, আমি আত্মবিশ্বাসের মুখোশ পরে আছি। চোখ বন্ধ করো। আমরা চোখ বন্ধ করলাম। এখন আমি 1 থেকে 3 গুনবো। 3 বলার সাথে সাথে দুজন চোখ খুলবে, তারপর একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকবে। যে প্রথম চোখ নামিয়ে ফেলবে সে হারে যাবে, আর যে হারবে তাকে তার সঙ্গীর জন্য আর সারা দিনে একটা রোমান্টিক কাজ করে দিতে হবে। এই খেলায় তো আমি জিতবো। আমি মুচকি হাসলাম। তারপর দাদিমা বলল, 1 2 3। আমরা দুজনেই চোখ খুললাম। নিয়ার চোখে প্রথম দিকে একটু ইতস্তত ভাব থাকলেও দ্রুতই আমি নিজেকে সামনে এলো। তার কাজল টানা চোখ দুটো আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আমার মনে হলো আমি সত্যি এক নতুন জগতে এসে গেছি। পাশের সোফা থেকে নিহার আব্বু, বন্ধুর স্ত্রী মানে আন্টি বলে উঠলেন, বাহ রাতুল, আর নিহার চোখ তো নড়েও না, কি ভালোবাসা। নিহার চোখে অনেক মায়া অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো সেটা আমার জন্য না, সবটুকুই আবুরের জন্য। 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড কেটে গেল। একসময় নিহার চোখের পাতা সামান্য কেঁপে উঠলো। সে দ্রুত চোখ নামিয়ে নিল। তার গাল দুটো সামান্য লাল হয়ে গেছে। এহে, নিহার চোখের পাতা ফেলছে। নিহার, তুই হেরে গেলি। নিহা লাজুক গলায় বলে উঠলো, দূর দাদিমা, আমার চোখে কিছু একটা পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, চোখে প্রেম পড়েছিল। এখন বলো নিহা মামুনি, তুমি কি শাস্তি পেতে চাও? দাদিমা বলল। রাতুল, বলো নিহাকে কি করতে হবে? আমি নিহার দিকে তাকালাম। নিহা আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। তারপর আমি বললাম, আজ রাতে আমাকে কফি বানিয়ে দিতে হবে, আর সেটা আমার হাতে না, নিহার হাতে খেতে চাই। এ আর এমন কি, ঠিক আছে, তোমার জন্য আমার হাতে কফি। পরিবারের সবাই হেসে উঠলেন। কামরু সাহেবের মুখে এবার একটু হালকা হাসি দেখা গেল। এখন দ্বিতীয় খেলা শুরু হতে যাচ্ছে। খেলাটা কি? দ্বিতীয় খেলাটা হচ্ছে মিষ্টি খাওয়ানো। এখানে কোনো হার জিত নেই, শুধু ভালোবাসা দেখানো। হালিমা একটা প্লেটে করে এক টুকরো বরফি একটা রসগোল্লা নিয়ে এলো। শোনো নিহা, তুমি রাতুলকে আগে খাওয়াবে, তবে একটা শর্ত আছে। এখানে না তোমার হাত ব্যবহার করতে পারবে না, রাতুলের হাত ব্যবহার করতে পারবে। মানে হাত ছাড়াই তুমি কিভাবে খাওয়াবে সেটা তোমরা বুঝবে। পরিবারের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হলো। নিহা তো পুরো তারপর বলল, দাদিমা, এ কেমন নিয়ম? এটা তোমাদের বাড়ির 1000 বছরের রীতি, কোনো কথা নয়, শুরু করো। নিহা চোখে মুখে একটা অসহায় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। সেজন্য বলতে চাইছে, রাতুল কি করব এখন?
নিয়ে প্লেট থেকে বরফিটা হাতে তুলে নিল, তারপর নিজের ঠোঁট দিয়ে বরফের একটা অংশ ধরলো, তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার নিঃশ্বাসে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল নিয়ার সত্যিকারের ভালোবাসা। নিয়ে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বরফিটা আমার মুখে ধরলো। আমার ঠোঁটের সাথে তার ঠোঁটের স্পর্শ হলো। আমি তাড়াতাড়ি বরফিটা টেনে নিলাম। পরিবারের সবার মুখে এক চওড়া হাসি। আহ, কি সুন্দর দৃশ্য, দেখে মন জুড়িয়ে গেল। এবার আমার পালা। আমি রসগোল্লাটা হাতে নিয়ে একইভাবে ঠোঁট দিয়ে ধরলাম। নিয়ার কাছে গেলাম। নিয়ার চোখ বুজে আছে। আমি তার মুখের কাছে গিয়ে আলতো করে তার ঠোঁটে রসগোল্লাটা ছোঁয়ালাম। নিয়ার চোখ খুলে দ্রুত রসগোল্লাটা কামড়ে নিল। নিয়া লজ্জায় লাল হয়ে গেছে। নিয়ার এই মায়াময় চেহারার দিকে আমি আবেগপ্রবণ হয়ে দেখছি। একটু পর নিহার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, এসো এখন সবাই মিলে নাস্তা করা যাক। হ্যাঁ চলো, নিয়ে রাতুল চলো, এসো তোমরা। তারপর আমরা সবাই নাস্তা করার জন্য বসে পড়লাম। খাওয়ার মাঝখানে হঠাৎ নাসিম হায়দার মানে নিহার আব্বুর বন্ধু বলে উঠলো। তা রাতুল, তুমি কি করছো এখন? ওনার কথা শুনে আমি আর নিয়া চমকে উঠলাম। নিয়া আমার দিকে আর আমি নিহার দিকে তাকলাম। তারপর আমি একটা কৃত্রিম হাসি দিয়ে বললাম, জি আঙ্কেল, আমি আলোর দিশা নামের একটি আন্তর্জাতিক এনজিওর সঙ্গে কাজ করি। আমার বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি একটা ট্রাস্টের হাতে দিয়ে গেছেন, যেটা আমার 25 বছর বয়সে আমার হাতে আসবে। আপাতত ট্রাস্ট থেকে আমার সমস্ত খরচ চলে। আর কি করো? আমি মাথা নিচু করে বললাম, এখনো সেভাবে আর কিছু করছি না। কি বেকার, মাত্র একটা এনজিওর সাথে সামান্য কাজ, আর বাবার সম্পত্তি 25 বছরে হাতে আসবে? তার মানে তুমি এখন পুরো দুস্তুর বেকার। জি, নিয়াদের মতো এত বড় শিল্পপতির মেয়ের জন্য এমন একটা ছেলে। আমার বন্ধুর মেয়ে আর জামাই কিনা। বন্ধু, তোর থেকে এটা আশা করিনি। তিনি আবার বললেন, আজকালকার ছেলেপেলেরা হয়েছ তাই, নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টা নাই। আমার তো মনে হচ্ছে তুমি সম্পত্তির লোভে নেহাকে এই প্রেমের জালে ফাঁসিয়েছ। কেমন যেন একটা ভাওতাবাজির গন্ধ পাচ্ছি। তার কথায় সকলের সামনে আমার মুখটা অপমানে লাল হয়ে গেল। মনে হচ্ছিল মাটি দুভাগ হলে তার ভেতরে ঢুকে যায়। নিয়ার আব্বুর মুখটা লজ্জায় ও অস্বস্তিতে ফ্যাকাশে হয়ে গেছে। দাদিমার আগে থরথর করে কাঁপছেন, কিন্তু তার ছেলের বন্ধু বলে কিছু বলতে পারলেন না। আঙ্কেল আবার তার ছেলের হাসি হেসে বললেন, যাকগে, তোমার এই এনজিওতে কাজ করে আর কতই বা পাও? 2-4 হাজার টাকা। আমার ছেলে যে কোম্পানিতে কাজ করে সেখানে এসো। আমার ছেলেকে বলে একটা ভালো পজিশন দিব। অন্তত 10 জনের সামনে তো বলতে তো পারবে একটা কাজ করো। তোর ছেলে এখন কি করছে? আহমেদ গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিস? কে না চিনে, বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। হুম, সেখানকার ম্যানেজার আমার ছেলে। বেতন মাসে 2 লক্ষ টাকা। তোর ছেলে আসলো না কেন এখানে? ভাইজান, ও তো কাজ নিয়ে অনেক ব্যস্ত, একদম সময়ই পায় না। নিহা এতক্ষণ সব কথা চুপচাপ শুনছিল, কিন্তু তার সহ্য করতে পারলো না। তার চোখের কোণে আগুন জ্বলে উঠলো। সে প্লেট থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে নাসিম হায়দারের দিকে তাকালো আর বলল, আঙ্কেল, আপনি ভুল করেছেন। একজন মানুষের মূল্য তার মাসিক বেতন সংখ্যা দিয়ে বিচার করা যায় না। আর রাতুল কোনো ভিখারি নয়, সে এনজিওর সাথে যুক্ত। সে ট্রাস্ট থেকে টাকা আসার অপেক্ষা করার মধ্যেও অলসভাবে বসে নেই। সে নিজের অগ্রহে সমাজসেবার কাজ করে। সে যা করে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর শুনুন, আমার বাবা একজন শিল্পপতি হতে পারেন, কিন্তু আমি আমার স্বামীর মধ্যে টাকার পাহাড় খুঁজি না। আমি এমন একজনকে বেছে নিয়েছি যার আত্মবিশ্বাস আছে, স্বপ্ন আছে, আর আছে উদার মন। আপনার ছেলের মাসিক 2 লাখ টাকার বেতনের গল্প শুনতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। নিহার এই অপ্রত্যাশিত ও কড়া জবাবে ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। নিহার বাবা হতভম্ব হয়ে গেলেন। দাদিমার মুখে এবার ক্রোধের পরিবর্তে গর্বের রেখা দেখা দিল। নাসিম হায়দার যেন কথা খুঁজে পাচ্ছিলেন না। তার মুখের তাচ্ছিল্যের হাসিটা নিমেষেই মুছে গেল। তিনি একবার নিহার বাবার দিকে, একবার আমার দিকে তাকালেন। নিহা আমার দিকে ফিরে তাকালো। তার চোখে এখন আর কোনো অভিনয় ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তারপর নিহা আমাকে বলল, রাতুল, উঠে এসো, আমাদের নাস্তা করা শেষ। আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম। নিহা আমার হাত ধরে ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে নিয়ে গেল। বন্ধ করেই আমি নিহার দিকে তাকালাম। আমার মুখ থেকে তখনও সেই অপমানের রেশ কাটেনি। তারপর নিহাকে বললাম, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। একজন মানুষ হিসেবে
তোমার আত্মসম্মান রক্ষা করা আমার কর্তব্য। তাছাড়া তুমি আমার জন্য এত বড় একটা নাটক করছো, এর বিনিময়ে এতটুকু তো আমার করতেই হবে। তবু আমার খুব ভালো লেগেছে, তুমি সত্যি অসাধারণ। নিয়ে হাসলো না, তবে তার চোখ দুটো নরম হয়ে এলো। এদিকে ডাইনিং রুমে কামরুল, শুনলি তোর মেয়ে কি বলে গেল? আমার ছেলেকে অপমান করলো। আমি তোমাকে শুরুতেই বলেছিলাম ছেলেটার মধ্যে বাউতাবাজের গন্ধ পাচ্ছি। তোর মেয়ে দেখতে পাচ্ছে না সে টাকার লোভে ছেলেটা তোর মেয়ের মন ভুলিয়েছে। এটা নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না নাসিম। তুই নিজে সর্বনাশ দেখতে পাচ্ছিস না, পরে আফসোস করবি। তা এখন আমাকে দোষ দিস না। কথাগুলো বলেই নাসিম হায়দার তার স্ত্রীর দিকে ইশারা করলেন এবং রাগে ফোঁস করতে করতে চৌধুরী ভিলা থেকে বিদায় নিলেন। রাতে আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি। টাইম প্রায় 11:30। কিছুক্ষণ পর দরজা ঠেলে নিয়া ঢুকলো, তার হাতে দুটা কফির মগ। কফি? আমি মেঝে থেকে উঠে বসলাম আর বললাম, তুমি সত্যি নিয়ে এলে? আমি তো ভেবেছিলাম ঝামেলার পর হয়তো ভুলে যাবে। আমি কথা দিলে রাখি। আমি মগ নিতে হাত বাড়াতেই দুর্ঘটনাবশত মগ দুটোতে আমার হাত লেগে গেল। গরম কফি ছলকে পড়লো না, কিন্তু আমাদের হাত দুটো 1 সেকেন্ডের জন্য স্পর্শ করলো। বিদ্যুতের মতো একটা স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। নিয়ে দ্রুত হাত সরিয়ে নিল আর চোখে সামান্য বিস্ফারিত। সরি। আমি তখনও সেই স্পর্শের ঘরে ছিলাম। তারপর নিজেকে ঠিক করে বললাম, না না ঠিক আছে। নিয়ে কফির মগ দুটো টেবিলের উপর রাখলো। আমি লক্ষ্য করলাম তার মুখটা সামান্য লালচে হয়ে আছে। এই প্রথম আমার নিহার প্রতি সত্যি ফিলিংস কাজ করলো। এদিকে নিহা কফি খেতে খেতে আবিরের কথা বলতে লাগলো। আমি শুনছিলাম, কিন্তু আমার চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার হাসিতে, তার কথায় আমি এক অন্য নিহাকে আবিষ্কার করছিলাম। নিয়ে তার কথা বলা কন্টিনিউ করে গেল। আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি তৈরি হয়ে রুম থেকে বের হলাম, সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। আমার সময় দেখলাম নিয়ে আজকে শাড়ি পরছে। ওর থেকে চোখ ফেরাতে পারছিলাম না। ওপরে সিঁড়ি দিয়ে নিচে নামছে, সে সম্ভবত তাড়াহুড়ো করছিল। হঠাৎ পা পিছলে সে হুমড়ি খেয়ে পড়লো। আমার মস্তিষ্ক কোনো কিছু ভাজার আগেই আমার শরীর দ্রুত প্রতিক্রিয়া করলো। আমি দুলাফে সিঁড়ির কাছে গিয়ে নিয়েকে শূন্যে ধরে ফেললাম। শক্ত করে যখন তাকে বুকে চেপে ধরলাম, তখন তার কোমল শরীর আমার শরীরের সঙ্গে মিশে গেল। তার নিঃশ্বাস আমার গলায় এসে পড়ছে, উষ্ণ ও দ্রুত। আমার হাত তখন নিয়ার কোমরে, সে আমার কাঁধ আঁকড়ে ধরে আছে। নিয়া চোখ তুলে আমার দিকে তাকালো, তার চোখে ভয়, বিস্ময় আর এক মুহূর্তে নীরব প্রশ্ন। আমরা ভুলে গেলাম যে আমরা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি। ভুলে গেলাম নিচে পরিবারের লোকজনের আসার সময় হয়েছে। আমাদের চোখ দুটোয় শুধু আমরা দুজন। এমন তীব্র ঘনিষ্ঠতা এর আগে আমি কখনো অনুভব করিনি। আমার হৃদস্পন্দন এতটাই দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল নিহা হয়তো শুনতে পাচ্ছে। আমি তাকে শুধু একজন চুক্তিবদ্ধ স্ত্রী হিসেবে ধরেছিলাম সেই নারীকে যাকে আমি এই মুহূর্তে হারাতে চাই না। তারপর আমি তাকে ধীরে ধীরে সোজা করলাম। সে তখনও সামান্য কাঁপছিল। আমি বললাম, সাবধানে। আমাদের চোখে একে অপরের কাছ থেকে সরাতে পারছিলাম না। এই তীব্র ঘনিষ্ঠতা, এই মুহূর্তের আকর্ষণ, এই সব যেন আমার কাছে এক অন্য সত্যের জন্ম দিচ্ছিল। আমি নিয়াকে বললাম, তুমি ঠিক আছো নিহা? হ্যাঁ, ধন্যবাদ। সে আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। এই মুহূর্তে তাকে ধরে থাকার উষ্ণ অনুভূতিটা আমার সারা শরীরকে আচ্ছন্ন করে রেখেছিল। মনে হচ্ছিল যদি সময় এখানেই থেমে যেত, তবে দ্রুতই যদি সে নিজেকে সামলে নিলাম। চলো নাস্তা করে আসি। আমি মাথা নাড়ালাম। আমরা দুজন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। পুরো পরিবার নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছিল। এভাবেই কয়েকদিন কেটে গেল। বাইরে সবার কাছে আমরা নিখুঁত স্বামী স্ত্রী, কিন্তু নিহার আর আমার সম্পর্ক সেই চুক্তির বেড়াজালে এখনো বাঁধা। আমি থাকি ফ্লোরে, নিহা খাটে, মাঝখানে অদৃশ্য এক দেওয়াল। কিন্তু প্রতি রাতে নিহা তার ল্যাপটপে আবিরের সঙ্গে চ্যাট করতো। তখন আমার মন এক গভীর যন্ত্রণায় ভরে উঠতো। আমি রোজ সকালে তার ঘুম ভাঙানোর জন্য আলতো করে ডাকতাম। দিনের বেলা তার আবদার কখনো কফি বানিয়ে দিতাম। আমার কাছে সত্যি মনে হতে শুরু করলো নিয়ার চোখে আবিরের জন্য দেখা স্বপ্নগুলো আমার স্বপ্নে মিশে যাচ্ছিল। আমার একতরফা ভালোবাসা ডানা মেলছিল। একদিন দুপুরে আমি একা ছাদে নীরবে দাঁড়িয়ে আছি। হঠাৎ নিহা ছুটে এলো আর বলল, রাতুল, শুনছো? আবিরের ফ্লাইট ঠিক হয়েছে, পরের সপ্তাহে সে চলে আসছে। তার চোখে খুশির ঝলক যা আমি আগে কখনো দেখিনি। তার ঠোঁটের কোণে হাসিটা এত উজ্জ্বল যে আমার বুকটা এক মুহূর্তে জ্বলে উঠলো। তার দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। আমি মুখে যতটা সম্ভব কৃত্রিম হাসি এনে খুশি হয়ে বললাম, বাহ, দারুণ খবর তো। হ্যাঁ, আমার যে কি খুশি লাগতেছে। তোমার আর বেশি দিন কষ্ট করে নাটক করতে হবে না। তবে থ্যাংক ইউ, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তার প্রতিটি কথাই ছিল আবিরের প্রতি ভালোবাসা এবং আমার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আমার কানে যেন একটা শীতল ছুরি বিঁধলো। ধন্যবাদ? কিসের? এর জন্য তো আমি টাকা নিচ্ছি, তাই না?
তারপরেও অনেক ধন্যবাদ, অনেক হেল্প করেছো। আচ্ছা তুমি থাকো, তাহলে আমি নিচে যাই। বলে নিহা আবার চলে যেতে লাগলো, কিন্তু যেতেই হঠাৎ আবার পা স্লিপ করে শাড়ি পরা অবস্থায় হড়কে গেল। এবার আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার হাত স্বয়ংক্রিয়ভাবে তার দিকে বাড়িয়ে দিলাম। পরে যাওয়ার ভারসাম্য হারানোর কারণে নিয়ে পুরোপুরি আমার বুকের উপর ঝুঁকে পড়লো। তার মুখ আমার মুখের খুব কাছে, তার খোলা চুলের সুবাসে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। আমার ডান হাতটা তার পিঠের ওপর, বা হাতটা গালে আলতো ভাবে দিয়ে আসি। আমি ওর চোখে তাকিয়ে রইলাম। তার চোখ দেখে মনে হচ্ছিল সেও যেন এক অজানা মায়ায় ডুবে যাচ্ছিল। আমার মস্তিষ্ক আমাকে শতবার নিষেধ করছিল, কিন্তু আমার হৃদয় তখন আর আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি প্রায় চুমু খেতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিয়ে চোখ বন্ধ করে দ্রুত নিজেকে সরে নিল। তারপর বলল, থ্যাংক ইউ, তুমি আবার আমাকে বাঁচালে। আমি শুধু ছোট্ট হাসি দিলাম। নিহা আস্তে আস্তে চলে গেল। আমি তখনও ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিলাম। আমার হাত তখন সে স্পর্শে উষ্ণতা অনুভব করছে। আমি নিজেকেই বললাম, রাতুল, তোমার অধিকার নেই। তুমি শুধু তার ভাড়া করা স্বামী। তুমি নিহার আসল স্বামী নও, আর নিহাও তোমার নয়। সে আবিরকে ভালোবাসে। আমি নিজেকে শতবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নিহার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে অপ্রত্যাশিত ভাবে ভালোবাসার সৃষ্টি করলো। আমি বুঝতে পারলাম আমি নিহার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভালোবাসা ছিল একতরফা। আমার আর কিছুই ভালো লাগছিল না, তাই ছাদ থেকে রুমে চলে আসলাম। কিন্তু রুমে এসেও কিছু ভালো লাগছিল না, তাই বাসা থেকে বের হয়ে পাশে একটা পার্ক আছে, সেখানে চলে গেলাম। গিয়ে একা একটা বেঞ্চে গিয়ে বসলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, কেন যে নিহার স্বামী হওয়ার নাটক করতে গেলাম। এখন সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু নিহা তো আবিরকে ভালোবাসে, আর আবির 7 দিন পর দেশে এসে নিহাকে বিয়ে করবে। তখন আর আমাদের মধ্যে কিছুই থাকবে না। এগুলো ভাবতেই চোখ থেকে অজান্তেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। চোখের পানি মুছতেই আমার দৃষ্টি দূরের একটা বেঞ্চে গিয়ে পড়লো। আর বেঞ্চে আমি যা দেখতে পেলাম তা দেখে আমার চোখ কপালে উঠলো। কারণ আমি দেখলাম আবির, নিয়া সেই লন্ডনে থাকা প্রিয়তমা আবির, যে কিনা পরের সপ্তাহে দেশে আসার কথা। কিন্তু আবির একা ছিল না, সে একটা মেয়েকে জড়ি ধরে বসে আছে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মেয়েটা আবিরের কাঁধে মাথা রেখে হাসছে। তাদের ঘনিষ্ঠতা দেখে মনে হচ্ছিল তারা কোনো সাধারণ বন্ধু নয়, এজন্য অন্যরকম প্রেম। আমার শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তেই জমে গেল। আমি নিজেকে বললাম, না, এটা আবির হতে পারে না। নিয়ে বলেছিল সে লন্ডনে আছে, এটা হয়তো তার মতো দেখতে অন্য কেউ। কিন্তু মনের ভেতর একটা সন্দেহের কুড়ে ঘরে খাচ্ছিল। আমি উঠে দ্রুত পায়ে আরেকটু কাছে গেলাম। বেঞ্চটা তখন আমার দূরত্ব মাত্র কয়েক গজ। কাছে যেতে আমার সব সন্দেহ দূর হলো। হ্যাঁ, সেই আবির। নিয়ে আমাকে তার ফোনের গ্যালারিতে যার ছবি দেখিয়েছিল, তার হাসির ভঙ্গি, চুলের স্টাইল সব হুবহু মিলে যাচ্ছে। তার মানে আবির এতদিন নিহাকে মিথ্যা বলেছে। সে লন্ডনে ছিল না, এখানেই ছিল। নিহাকে সে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করছে। রাগে, ক্ষোভে আর এক অজানা যন্ত্রণায় আমার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। যে ছেলেটার জন্য নিহা এত বড় নাটকের আশ্রয় নিয়েছে, যাকে সে অন্ধর মতো বিশ্বাস করে, সেই ছেলেটা কিনা নিহাকে ধোঁকা দিচ্ছে। এক মুহূর্ত দেরি না করে আমি পকেট থেকে ফোন বের করলাম, ক্যামেরা অন করে আবির আর মেয়েটার ঘনিষ্ঠ মুহূর্তে একটা ভিডিও ধারণ করতে লাগলাম। তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি যথেষ্ট ছিল। ভিডিওতে আবিরের চেহারাটা পরিষ্কারভাবে ফোকাস করলাম। ভিডিওটা প্রায় 1 মিনিটের মতো রেকর্ড করে আমি দ্রুত সেটা সেভ করলাম। এবার সরাসরি নোয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, সাথে একটা মেসেজ লিখলাম না, কারণ আমি চাইছিলাম ভিডিওটাতে দেখে সে আমাকে ফোন করুক। আমি পার্কে এক কোণে দাঁড়িয়ে ফোনের অপেক্ষায় ছিলাম। মিনিট 2 পরেই ফোনটা বেজে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো নিহা। আমি কলটা ধরতে ওপাশ থেকে নিহার উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, রাতুল, এটা কি পাঠিয়েছো? এটা তো আবির। তুমি এই ভিডিও কোথায় পেলে? এটা তো হতেই পারে না। আমি দীর্ঘশ্বাস নিয়ে শান্ত স্বরে বললাম, নিহা, আমি এই মাত্র পার্কে দেখলাম, এখানেই, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। নিয়ে প্রায় চিৎকার করলো আর বলল, কি বলছো এসব রাতুল? তুমি কি পাগল হয়ে গেছো? আবির লন্ডনে আছে, তুমি কেন এসব বাজে কথা বলছো? তুমি কি আমার আর আবিরের সম্পর্ক নষ্ট করতে চাও? তার কথা শুনে আমার বুকটা ভেঙে যাচ্ছিল, তবুও আত্মসংবরণ করে বললাম, হ্যাঁ, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না, কেনই বা করবে? আমি তো তোমার কাছে স্রেফ একটা ভিখারি যে নাটক করছে। কিন্তু বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আমি লন্ডনে নেই, সেই সব মিথ্যা বলেছে। সেই মেয়েটার সঙ্গে এখানেই আছে। নিয়ার আগে ফুসতে ফুসতে বলল, শোনো রাতুল, আর একটা কথা বলবে না। আমি আবিরকে অনেক দিন ধরে চিনি, সে এমন হতেই পারে না। তুমি কি চাইছো, আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হই? তুমি আমার ভালো চাও না, তাই না? হয়তো তুমি নিহার কথা শেষ না হতে আমি বললাম, নিহা, জানি তোমার বিশ্বাসী না আমি, কিন্তু তুমি ভুল করছো। তুমি নিজে এসে দেখে যাও। যদি মিথ্যা বলি, তুমি আমাকে যা খুশি শাস্তি দিও, আমার কাছে তো হারানোর কিছু নেই। তবে যদি সত্যি হয়, তাহলে তোমার চোখ খুলে যাবে। আমি তাকে পার্কের নাম বললাম, স্বপ্ননীর পার্ক।
এখন সন্ধ্যা 6:30 বাজে, তুমি জলদি আসো, আমি এখানে অপেক্ষা করছি। এই বলে আমি আর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিলাম। অপেক্ষা করতে লাগলাম। প্রায় 20 মিনিট পর একটা কালো গাড়ি পার্কের গেটে এসে থামলো। সেখান থেকে অস্থির ভাবে নামলো নেহা। চোখে তার উত্তেজনা, সন্দেহ আর এক অদ্ভুত ভয়। সে আমাকে একপাশে দাঁড়ানো দেখে দ্রুত আমার কাছে এলো। নেহা হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় কোথায় সে রাতুল? যদি মিথ্যা বলো। আমি কোনো কথা না বলে শুধু দূরের বেঞ্চটার দিকে ইশারা করলাম। আবির আর মেয়েটা তখনও সেখানে বসেছিল। নেহার দৃষ্টি সেখানে গিয়ে স্থির হলো। প্রথমে তার চোখে এলো অবিশ্বাস, তারপর ধীরে ধীরে সে অবিশ্বাস পরিণত হলো এক তীব্র যন্ত্রণায়। সে কয়েক সেকেন্ড এক দৃষ্টি তাকিয়ে রইলো, যেন তার চোখ নিজের দেখার দৃশ্যকে বিশ্বাস করতে পারছিল না। তার ঠোঁট কাঁপছিল, গাল দুটো ফ্যাকাশ হয়ে গেল। তার স্বপ্ন, তার বিশ্বাস সবকিছু চোখের সামনে গুঁড়ো হয়ে যাচ্ছিল। নিয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যেতে শুরু করলো। আমি তার পেছনে নীরবে হাঁটলাম। আবির তখন মেয়েটার সাথে হাসতে হাসতে কি যেন বলছিল। নিয়া সোজা সুজি ভাবে গিয়ে আবিরের সামনে দাঁড়ালো আর বলল, আবির। নিয়ার কণ্ঠস্বর শুনে আবির চমকে উঠলো। মেয়েটা উঠে দাঁড়ানোর আগেই নিয়া এক তীব্র ক্ষোভে আবিরের গালে প্রথম থাপ্পড়টা বসিয়ে দিল। শব্দে পার্কের পরিবেশ স্তব্ধ হয়ে গেল। আবির গালে হাত দিয়ে হতভম্ব হয়ে বলল, নেহা, তুমি তুমি এখানে? কি হচ্ছে এসব? নিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তারপর বলল, আমি এখানে কেন জানতে চাইছো? তুমি নাকি লন্ডনে থাকো, তাহলে এখানে কি করছো? আবির গালে হাত দিয়ে নিচু হয়ে আছে। তারপর নিহা আবার বলল, তুমি আমাকে মিথ্যা বলেছিলে, আমাকে ঠকিয়েছো। কার জন্য? এই মেয়েটার জন্য? মেয়েটা তখন জড়সড় হয়ে পাশে দাঁড়িয়েছিল। আবির কিছু একটা বলার জন্য মুখ খুলতেই নিয়া দ্বিতীয় থাপ্পড় মারলো, ঠাস। তারপর আবার বলে উঠলো, তোর থেকে একটা ভিখারিও আমার কাছে এখন বিশ্বাসযোগ্য। আমাদের সম্পর্কটা চুক্তি হলেও তার চোখে ভালোবাসা অনেক পবিত্র। তোর মতো ছোট লোকের জন্য আমি আমার দাদিমাকে ঠকাচ্ছিলাম, আমার পরিবারকে ঠকাচ্ছিলাম, একটা ভালো মানুষকে ঠকাচ্ছিলাম। আবির হতভম্ব অবস্থা থেকে দ্রুত নিজেকে সামনে নিল। গালে হাত দিয়ে ব্যথায় কুকরি ওঠার বদলে তার চোখে এখন ফুটে উঠল এক ক্রূর হাসি। আবির হাসতে হাসতে বলল, চমৎকার! তুই আমাকে কি বললি? ভিখারি? রাতুল নামের ওই টাকা খাওয়া চুক্তি করার স্বামীটা বিশ্বাসযোগ্য আর আমি ছোট লোক? হ্যাঁ, ঠিকই ধরেছিস। তুই যখন সব জেনেই গেছিস তখন আর লুকানোর কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ভালোবাসি না। ভালোবাসতাম তোর বাবার টাকাকে, তোর ঐশ্বর্যকে, আর তোর বাবার কোম্পানিকে। মেয়েটার দিকে হাত ইশারা করে আবার আবির বলল, আমার সাথে এর সম্পর্ক 5 বছরের। তুই তো আমার কাছে স্রেফ একটা টাইম পাস ছিলি। আবির থামতেই নিয়া কেঁদে উঠলো। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইছিল না। পেছন ঘুরে পালাতে যেতেই আবির চিৎকার করে উঠলো, কোথায় যাচ্ছিস? নাটকটা শেষ না করেই? আমি কারো ধার রাখি না। বলে আবির তীব্র আক্রোশে নিয়ে দেখে এগিয়ে এসে তার মুখে সজোরে থাপ্পড় মারতে হাত তুললো। ঠাস শব্দটি হওয়ার আগেই আমি আবিরের হাত শূন্যে ধরে ফেললাম। আমার চোখে তখন আগুন জ্বলছিল। আমার মুষ্টিবদ্ধ হাতের চাপে আবিরের কবজি যেন ভেঙে যাওয়ার উপক্রম। তারপর রাগান্বিত কণ্ঠে বললাম, নিয়াকে থাপ্পড় মারা তো দূরের কথা, এখন তোকে একটা ফুলের টোকাও দিতে পারবে না। ওর দিকে চোখ তুলে তাকাতেও তোর সাহস হবে না। আবির ব্যথায় কুকিয়ে উঠলো আর বলল, কে তুই? তোর এত সাহস? তুই জানিস তুই কার হাত ধরেছিস? হাত ছাড়, নয়তো তোর হাড় ভেঙে দেব। তোর মতো রাস্তার একটা ভাড়া করা লোক আমার দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমি কে সেটা জানার আগে তোর জানা উচিত তুই কাকে অপমান করছিস। যার অপমান করছিস সে আমার স্ত্রী। আর তোর মতো কীট পতঙ্গকে আমি এই রাস্তায় দাঁত ভেঙে দিতে পারি? একটা ভিখারি হয়ে আমার হাত ধরিস? জানিস আমি কে? তোর এত সাহস? আহমেদ গ্রুপের নাম কখনো শুনেছিস? সেখানকার ম্যানেজার আমি। তোর মতো ফকিন্নি হাত ধরে আমার জামাটাই নষ্ট করে দিলি। এটার দাম জানিস? তোর সারা বছরের ইনকাম। আচ্ছা, নইলে তোর হাড় ভেঙে দেব। এত বড়াই করিস না। আমার পরিচয় শুনলে যেন আবার প্যান্ট ভিজে না যায়। ম্যানেজারে নাকি? কে কার ম্যানেজার আর কে কার কর্মচারী সেটা না হয় পরেই ঠিক কর। রাতুল, প্লিজ ছেড়ে দাও, চলো বাসায় চলো। বলে নিহা আমার হাত ধরে ওকে ছাড়ে দিল। আবির বলে উঠলো, তুই এর চরম মূল্য দিবি। আমি তোকে আর ওই মেয়েটাকে শেষ করে দেব। তোরা জানিস না আমার ক্ষমতা কত। আমি যেতে যেতে আবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। তারপর নিয়ার সাথে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে আমরা কোনো কথা বললাম না। নিয়ার মুখটা ছিল ফ্যাকাশে আর চোখ দুটো যেন আগুনে পোড়া। সে সোজা রুমে ঢুকে পড়লো আর সজোরে দরজা বন্ধ করে দিল। আমি চুপচাপ রইলাম। জানি হয়তো সে এখন কান্না করবে, তাই এই মুহূর্তে বিরক্ত করাটা উচিত হবে না।
শুনেছি কান্না করলে নাকি বুকের ভেতর হালকা অনুভব হয়, তাই আর আমিও ডিস্টার্ব করলাম না। তাই 1 ঘন্টা পর আমি দরজার মৃদু টোকা দিলাম, তারপর বললাম, হ্যাঁ দরজা খোলো। ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। তারপর আমি আবারও বললাম, হ্যাঁ প্লিজ নিজের সাথে এমন করো না, এখানে তোমার কোনো ভুল নেই। তারপর নেহা দরজা খোলো না। ভেতরে তখন শুধু কান্নার চাপার শব্দ শুনতে পেলাম। আরো কিছুক্ষণ মিনতি করার পর নিহা দরজাটা সামান্য ফাঁক করলো। তার চোখ দুটো লাল এবং ফোলা। আমি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমাকে দেখে সে নিজেকে ধরে রাখতে পারলো না, সশব্দে ফুপিয়ে ওঠে খাটের এক কোণে, মাথা গুজে কাঁদতে লাগলো। আমি কোনো কথা না বলে শুধু তার পাশে বসলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে সান্ত্বনার কোনো ভাষা নেই। তারপর নিয়ে কান্না জড়িত গলায় বলল, রাতুল, আমি আমি কিভাবে এত বড় ভুল করলাম? আমি যাকে আমার পুরো পৃথিবী ভেবেছিলাম, যার জন্য এত বড় নাটক সাজালাম, সে আমাকে শুধু ঠকালো। আমি নিজের দাদিমা আর পরিবারকে ঠকালাম। তোমার মতো একজন ভালো মানুষকে মিথ্যা জালে জড়িয়ে দিলাম শুধু ওর জন্য। আমার এতদিনের বিশ্বাস সব ভেঙে গেল। আমি নিহার মাথায় হালকা করে আলতো করে হাত রাখলাম। তারপর বললাম, নিহা প্লিজ তুমি এভাবে বলো না, একটু শান্ত হও। কিন্তু না, তুমি কাউকে ঠকাওনি, বরং একটা মিথ্যার সম্পর্ক থেকে তুমি মুক্তি পেয়েছো। আবির তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না, সে শুধু তোমার ঐশ্বর্যকে ভালোবাসতো। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। নিহা আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকালো আর বলল, কিন্তু আমার স্বপ্ন, আমার আর আবিরের জন্য যে ভবিষ্যৎ আমি তৈরি করতে চেয়েছিলাম, সব শেষ হয়ে গেল। আমি দৃঢ় কণ্ঠে বললাম, তোমার স্বপ্ন শেষ হয়নি নিহা। স্বপ্ন দেখতে গেলে আবিরের মতো মানুষকে দরকার হয় না। তোমার কেরিয়ার তোমার নিজের, আবিরের নয়। আর তোমার ভবিষ্যৎ, সেটা তোমার সামনে খোলা। এখন থেকে তুমি স্বাধীন। এভাবে তাকে অনেকক্ষণ সান্ত্বনা দিতে লাগলাম। রাতে নেহা আর রুম থেকে বের হলো না, আর কিছু খেলেও না। নেহার জন্য আমাকেও না খেয়ে থাকতে হলো, কেন নেহার এই সত্যি কথা বললে অনেক সমস্যা হতো। তাই বলেছিলাম আমরা বাইরে ঘুরতে গেছিলাম, আর বাইরে থেকে খেয়ে আসছি। রাতে নেহাও চুপি চুপি ফুপিয়ে কাঁদতে থাকলো। আমি মেঝেতে শুয়েও ঘুমাতে পারলাম না। সারা রাত শুধু তার কান্না আর দীর্ঘশ্বাসী শব্দটাই শুনলাম। হয়তো নেহা আবিরকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছিল, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। এভাবেই কয়েকটা দিন নেহা মধ্যেই নিজে হারিয়ে গেল। সে সারাক্ষণ বিষণ্ণ থাকতো, ঘর থেকে বের হতো না, কারোর সাথে কথা বলতো না, আর খাবারও ঠিক মতো খেতে চাইতো না। বাড়ির সবাই চিন্তিত। দাদিমা জিজ্ঞেস করলেন, রাতুল, দাদুভাই কি হয়েছে বলতো? নিহার মুখটা এমন শুকনো কেন? তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? আমি হেসে উত্তর দিলাম, না দাদিমা, ওর শরীরটা একটু খারাপ, আপনি চিন্তা করবেন না। নিয়াকে এভাবে ছেড়ে দিলে সে ডিপ্রেশনে চলে যেতে পারে। ওকে এভাবে মন খারাপ করে রাখতে দেওয়া যাবে না। তাই নিহার মন ভালো করার জন্য আমি তার জন্য সারাক্ষণ কিছু না কিছু করি। রাতে নিহা কোনোভাবেই খাবার খেতে চাইতো না। আমি ডাইনিং টেবিল থেকে তার পছন্দের সামান্য কিছু খাবার আর ফলের জুস রুমে নিয়ে এলাম। তারপর বললাম, নিহা নাও, এটা খেয়ে নাও। নিহা মুখ ফিরিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করছে না রাতুল, তুমি এখন যাও এখান থেকে, একা থাকতে চাই। আমি তার দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বললাম, না না নেহা, তুমি না খেলে আমি এখান থেকে যাব না। আর তুমি না খেলে আমি এখানেই বসে কান্নাকাটি শুরু করে দেবো। সবাই এসে দেখুক, আর আমি কান্না করলে কিন্তু চোখের জল নাক দিয়ে বের হবে। আমার কথায় নেহা হেসে দিল, আর হাসি দেখে আমারও দেহে প্রাণ ফিরে আসলো। তারপর আমি বললাম, এই তো, এটাই তো চেয়েছিলাম। দেখো তোমায় কত সুন্দর লাগছে, সারাক্ষণ এভাবেই হাসবে, আমি এটাই চাই। নাও এখন খেয়ে নাও। খিদে নেই রাতুল। খিদে নেই আবার কি, খেতেই হবে। আচ্ছা আমি খাওয়াচ্ছি, হা করো। বলে আমি আবার খাবার মেখে লোকমা বানিয়ে নিয়ার মুখের সামনে তুলে ধরলাম। নিয়া প্রথমে ইতস্তত বোধ করলো, পরে ঠিকই খেয়ে নিল। আমি নিয়াকে খাবার খাইয়ে দিচ্ছি, আর নিহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নিয়াকে খাবার খাইয়ে আমি নিচে প্লেট রেখে আবার রুমে গেলাম। এখন নিয়াকে একটু ফ্রেশ লাগছে। নিয়া চুপচাপ শুয়ে আছে, তাই আর ডিস্টার্ব করলাম না। আমি নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম ধরছিল না। হয়তো নিয়াও ঘুমায়নি। তাই আমি নেহার জন্য ল্যাপটপে তার প্রিয় বাংলা গানগুলো খুঁজে প্লে করলাম। আমি লক্ষ্য করলাম তার পছন্দের গানগুলো পুরোনো দিনের রোমান্টিক গান। সে চুপচাপ গান শুনছিল। আমি তাকে বিরক্ত না করে একটা চিঠি লিখলাম। তাই লিখলাম, প্রিয় নেহা, তুমি আবিরের কাছে যা পেয়েছো তা ভালোবাসা ছিল না, ছিল এক মায়া। সত্যিকারের ভালোবাসা তোমাকে ভেঙে দেয় না, বরং তোমাকে গড়ে তোলে। আমি জানি তোমার মনের ব্যথা কত গভীর, কিন্তু তুমি অনেক সাহসী মেয়ে। তোমার হাসি দেখলে আমার মনও ভালো থাকে। তখন মনে হয় আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। অনেক শান্তি পাই তখন, কিন্তু এখন আর সেই শান্তি পাচ্ছি না। তাই তোমার সেই হারানোর সাহস আর হাসিটা আবার দেখতে চাই নেহা। ইতি রাতুল। চিঠিটা আমি তার কফির মগের পাশে রেখে নীরবে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি নিহার জন্য কফি বানালাম। আমি কফি হাতে তার রুমে গেলাম। তা বললাম, নিহা। তার দিকে তাকিয়ে দেখি সে চিঠিটা পড়ছিল। তোমাকে দেখেই সে তাড়াতাড়ি চিঠিটা লুকাতে চেষ্টা করলো। তারপর বললো, তুমি? হ্যাঁ, তোমার জন্য কফি। কাল রাতে তুমি আমার জন্য কফি বানাওনি, তাই আজকে আমি সকালে তোমার জন্য বানিয়ে নিয়ে এলাম। ফার্স্ট টাইম বানালাম,
কেমন হয়েছে অবশ্য বলবা। বলে আমি তার সামনে বসলাম, কফির মগটা তার হাতে দিলাম, তারপর কফিতে চুমুক দিতেই নিয়ে অবাক হলো আর বলল, রাতুল, বলো কিছু ভুল হয়েছে? তাহলে সরি, ফার্স্ট টাইম তো বুঝতে পারি না। আরে পুরো কথাটা তো শুনবা। বলো। কফিটা অনেক সুন্দর বানিয়েছো। কিভাবে এত সুন্দর আর পারফেক্ট কফি বানালে? হয়তো তোমার কথা ভেবেই বানিয়েছি, তাই সুন্দর হয়েছে। তোমাকে মাঝে মাঝে আমার অন্য কিছু মনে হয় রাতুল। আচ্ছা, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ রাতুল? আমি মৃদু হাসলাম আর বললাম, অন্যরকম মনে হচ্ছে, কারণ সব ভিখারি এক হয় না নিহা, আর সব বড়লোক আবিরের মতো হয় না। তোমার কথা শুনলে আমার কাছে রহস্য লাগে। এত রহস্য খোঁজার কাজ নেই। আচ্ছা শোনো রাতুল, আজ রাতে তুমি আর ফ্লোরে ঘুমাবে না। তাহলে কোথায় ঘুমাবো? বাইরে? কি বলছো? বাহিরে কেন হবে? খাটে ঘুমাবে। আর তুমি? আমিও খাটেই ঘুমাবো। আমি নিহার কথা শুনে থমকে গেলাম। ফ্লোরে না ঘুমিয়ে খাটে শোয়ার প্রস্তাব। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি তুমি কি বলছো নিহা? আমি তো ফ্লোরেই ঘুমাই। রাতুল, তোমার জন্য আমার আর কোনো সংকোচ নেই। তুমি আমার স্বামী। ফ্লোরে শুয়ে থাকাটা এখন আর আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এতে তোমার প্রতি অবিচার হচ্ছে। অবিচার না নেহা, এটাই তো আমাদের চুক্তি। নিহা আমার দিকে সরাসরি তাকালো আর বলল, হ্যাঁ চুক্তি, কিন্তু সেই চুক্তিতেও তোমার জন্য সম্মান থাকা দরকার। আমার খাটের দু কোণে শোবো, মাঝখানে কোলবালিশ থাকবে। তার কথায় আমার হৃদয়ের কম্পন যেন বেড়ে গেল। আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে নিহা, তোমার যখন কোনো সমস্যা নেই তখন আমারও নেই। রাতে আমি প্রথমবারের মতো নিহার পাশে খাটে শুলাম। যদিও খাটের দুপাশে আমরা পিঠ ঘুরে শুয়েছিলাম, মাঝখানে একটা বালিশ দেওয়া ছিল, তবু এত কাছে থাকাটা আমার জন্য ছিল এক নতুন অনুভূতি। এভাবে কয়েকটা দিন আমাদের সময়টা দ্রুত বদলাতে লাগলো। কয়েকদিন পর নিহা আবিরকে ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখতে সে রাত জেগে তার ল্যাপটপে কাজ করতো। একদিন রাত 2টায় আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি নিয়া মাথা নিচু করে ল্যাপটপের উপর ঘুমিয়ে পড়ছে। আমি উঠে তার কপালের চুলগুলো সযত্নে ছড়িয়ে দেওয়ার জন্য তার হাতটা এগিয়ে দিলাম। আমি তাকে আলতো করে না রেখে এবং ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রাখলাম। আলতো হাতে তাকে বালিশে শুয়ে দিলাম। নিয়ে সামান্য নড়ে উঠলো, কিন্তু ঘুম ভাঙলো না। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে ল্যাপটপ বন্ধ দেখে অবাক হলো। আমি তখন হাসি মুখে বললাম, গভীর রাতে কাজ বাদ দিয়ে দিনের বেলায় করে নিও, শরীরকে কষ্ট দিলে কিন্তু মন দুর্বল হয়ে যাবে। নিয়ে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকালো আর বলল, ধন্যবাদ রাতুল। একদিন দুপুরে আমাদের রুমের বাইরে সিঁড়ির কাছে রাখা একটা ভারী ফুলদানি নিয়ে সরাতে যাচ্ছিল। ফুলদানিটা তার হাত ফসকে পড়ে যেতে নিলে আমি দ্রুত ছুটে গেলাম। আমাদের দুজনের হাত একসঙ্গে ফুলদানিটাকে ধরে ফেললো। ফুলদানিটা রক্ষা হলেও আমাদের দুজনের হাত পরস্পরের উপর শক্তভাবে চেপে ধরলো। মেয়ের হাতটা ছিল আমার হাতের উপর। আমাদের দৃষ্টিতে তখন একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ। মেয়ে আবার বলল, থ্যাঙ্কস রাতুল। বলেই লজ্জা পেয়ে চলে গেল। সন্ধ্যায় সাথে হাঁটতে হাঁটতে নিয়ে হঠাৎ করে আমাকে বলল, রাতুল, জানো আবিরের কথা এখন আমার মনে পড়ে না। এমনি কি যখন তার কথা ভাবার চেষ্টা করি তখন তোমার মুখটাই ভেসে ওঠে। আমি থমকে দাঁড়ালাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। নিহা আমার দিকে তাকালো, তারপর আবার বলল, তুমি যখন আমার পাশে থাকো তখন আমি সবচেয়ে বেশি সুরক্ষিত অনুভব করি। আমি অবাক হয়ে নিহার দিকে তাকিয়েছি। সে আমার দিকে এক পা এগিয়ে এসে আবার বলল, আমি জানি এটা খুব দ্রুত হচ্ছে, কিন্তু এই হৃদয়ের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আমি আবার প্রেমে পড়ে গেছি রাতুল, আর সেটা তোমার প্রেমে। আই লাভ ইউ রাতুল, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তাহলে এবার আমি মরেই। পুরো কথাটা বলার আগেই আমি নিহার মুখ চেপে ধরলাম। চুপ, একদম চুপ। আর একবারও মরার কথা বলবা না। সত্যি কথা বলতে নিহা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। সেই বিয়ের প্রথম দিন থেকেই আমি জানতাম তোমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে, কিন্তু শুধু ফুল মানুষকেই দিয়েছিলে। এখন আর কোনো ফুল নয়, এখন শুধু থাকবে ভালোবাসা, তোমার আর আমার ভালোবাসা। নিহা অশ্রু সজল চোখে হাসলো। তার চোখে এখন শুধু আনন্দ আর স্বস্তি। আমি আলতো করে তার কপালে চুমু খেলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম, আর সে পরম নির্ভরতা আমাকে বুকে মাথা রাখলো। কিছুক্ষণ পর নেহা আমার বুক থেকে মাথা তুলে লাজুক হেসে ফিসফিস করে বলল, মনে আছে আমাদের বিয়ের প্রথম রাত? সেদিন তুমি ছিলে ফ্লোরে আর আমি ছিলাম খাটে। আমাদের মাঝে ছিল শুধু দূরত্ব, কিন্তু আজ আজ তো আর কোনো দূরত্ব নেই। আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। সেদিন বাসায় হয়নি, কিন্তু আজ রাতে, আজ আমাদের বাসর হবে। বলেই নিহা লজ্জায় দ্রুত আমার বুকে মাথা রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার বুকে আশ্রে পড়ছিল। এই মুহূর্তে তার এই দ্বিধাহীন স্বীকারোক্তি
আমার হৃদয়ের সব বাঁধ ভেঙে দিল। আমার মনে হলো এতদিনের সব ধৈর্য আর অপেক্ষা যেন আজ সার্থক হলো। আমি নিয়াকে আলতো করে আমার বুক থেকে সরিয়ে তার চিবুক ধরে মুখটা উঁচু করলাম। তার লাজুক চোখ জোড়া ছিল ভালোবাসায় টলমল। আমার গলা আবেগে রুদ্ধ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে নিয়ার কপালে গভীর এক চুমু এঁকে দিলাম। রাত গভীর, আমাদের রুমের আবহাওয়া আজ অন্যরকম। ল্যাম্পশেডের নরম আলোয় ঘরটা মোলায়েম উষ্ণতায় ভরে আছে। খাটের দু কোণ নয়, আজ আমরা মাঝখানে হাতে হাত রেখে বসে আছি। যে কোল বালিশটা এতদিন আমাদের মাঝে দূরত্ব বজায় রেখেছিল, সেটা এখন খাটের এক কোণে নীরবে পড়ে আছে। নিয়ার মুখে এক স্বর্গীয় আভা। আমি আলতো করে তার কাজ ছুঁয়ে তাই খাটের কাছে নিয়ে এলাম। নিয়ে চোখ বন্ধ করে আমার কাছে আত্মসমর্পণের ভঙ্গিতে নিজেকে সঁপে দিল। আমি ধীরে ধীরে তার কপালে, চোখে, গালে গভীর মমতায় চুমু এঁকে দিলাম। নিয়ে সামান্য কেঁপে উঠলো, তারপরও সে চোখ খুলে আমার চোখে চোখ রাখলো। আমি তার মুখের খুব কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আই লাভ ইউ মাই ওয়াইফ। নিয়ে সামান্য হেসে জবাব দিল, আই লাভ ইউ টু মাই হাজব্যান্ড। এই বলে সে নিজে আমার দিকে এগিয়ে এলো। তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করলো, তারপর হারিয়ে গেলাম এক অন্য জগতে। সকালে আমার ঘুম ভাঙতে চোখ খুলে দেখি নিয়ে আমার বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার সিল্কি চুলগুলো আমার বুকের উপর শিরশিরে এক অনুভূতি দিচ্ছিল। তার শান্ত নিষ্পাপ মুখখানা দেখে আমার ঠোঁটে অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠলো। আমি আলতো করে তার কাজ ছুঁয়ে দিলাম। সে নড়ে চড়ে উঠে আরো শক্ত করে আমাকে জড়ে ধরলো, যেন আমি তার কাছ থেকে দূরে সরে যেতে না পারি। আমি ফিসফিস করে বললাম, এই ওঠো, আর কত ঘুমোবই? সকাল সকাল অনেক আগেই তো হয়েছে। নিয়া চোখ না খুলে আদৌ ঘুম জড়ানো কণ্ঠে বলল, নাও আর একটু প্লিজ, আজ কোথাও যেতে হবে না তো? আমি হেসে বললাম, যেতে হবে না, ঠিক আছে, কিন্তু এইভাবে আমার উপর চেপে থাকলে তো আমিও নড়তে পারছি না, ছাড়ো তো। নিয়া দ্রুত চোখ খুলে আমার দিকে তাকালো। তার চোখে তখনও ঘুমের রেশ। নিজের অবস্থান দেখে সে কিছুটা লজ্জায় দ্রুত উঠে বসতে চাইলো আর বলল, ও সরি। আমি তাকে উঠতে না দিয়ে তার হাত ধরে টেনে আবার আমার বুকে শুয়ে দিলাম। তারপর বললাম, কোথায় যাচ্ছ? এত লজ্জা কিসের? কাল রাতে তো। নিয়ে আমার বুকে মৃদু কিল মেরে বলল, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আমি মুচকি হেসে তার কপালে আলতো করে চুমু খেলাম। তারপর বললাম, আচ্ছা বাবা, বলবো না, কিন্তু আমার দিকে একটু তাকাও তো লক্ষ্মী মেয়ে। নিয়ে চোখ তুলে তাকালো। তার চোখ জোড়ায় এখনো লাজুক নেশা মেশানো এক ভালোবাসা ঝলমল করছে। তারপর নিহা বলল, কি দেখছো এভাবে? আমার বউকে। এত দেখতে হবে না, তোমার জন্য আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে। আমি মিটে মিটে হাসলাম। তারপর দুষ্টু কণ্ঠে বললাম, তাই নাকি? কই দেখি কোনখানে ব্যথা। তুমি হচ্ছ আমার জীবন, তাই তোমার স্পর্শে আমি আজ সব কষ্ট ভুলে গেছি। এখন যাও, গোসল করে আসো। তুমি যাবে নাকি আমি যাব? নিয়ে লজ্জায় মাখা মুখ নিয়ে বলল, তুমি যাও, আমি পরে যাব। আমি দুষ্টু হাসি এসে তার একদম কাছে এসে বললাম, আমার ঠোঁট তার কানের কাছে নিয়ে ফিসফিস করলাম, একসাথে গেলেই ভালো হতো না? কাল রাতে তো। পুরো কথা বলার আগে নিহা দ্রুত আমার মুখ চেপে ধরলো আর বলল, না, আর একটাও কথা বলবে না, তুমি যাও তো। বলে আমাকে সামান্য ধাক্কা দিল। আমি আবার তার কাছে এসে মুখটা উঁচু করে ধরলাম। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা মিষ্টি কিস দাও। নিয়ে লজ্জা পেয়ে মাথা ঝাঁকালো আর বলল, না। আমি অচমকাই তার মুখটা ধরে আলতো করে আমার ঠোঁট দিয়ে তার ঠোঁট স্পর্শ করলাম। গভীর উষ্ণ এক চুমুতে শরীরে একটা শিহরণ বয়ে গেল। চুমু দিয়ে আমি ওয়াশরুমে এক দৌড়ে ভেতরে ঢুকে গেলাম। আমি নিয়াকে চোখ মেরে ওয়াশরুমের দরজাটা বন্ধ করলাম। নিয়ে আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। আমার গোসল শেষে নিয়াও গোসল সেরে নিল। নিচে এসে আমরা যখন ব্রেকফাস্ট টেবিলে বসতে যাচ্ছি, তখন নিহার বাবা কামরুল সাহেব একটা দামি ইনভাইটেশন কার্ড হাতে নিয়ে ঢুকলেন। তার চোখে মুখে চাপা উত্তেজনা। তারপর উনি আমাদের কাছে এসে বললেন, সবাই শোনো, একটা বিশাল খবর আছে। আহমেদ গ্রুপ অব কোম্পানির পক্ষ থেকে আগামী শনিবার একটা গ্র্যান্ড ডিনার ও বিজনেস পার্টি আয়োজন করা হয়েছে। দেশের সব টপ বিজনেসম্যান ইনভাইট করা হয়েছে। এখানে আমাদের পুরো ফ্যামিলিকে স্পেশালভাবে ইনভাইট করেছে। আহমেদ গ্রুপ, বাহ, কিন্তু তারা হঠাৎ কেন পার্টি দিচ্ছে? কারণ তাদের নতুন একজন ম্যানেজিং ডিরেক্টর যোগ দিয়েছেন, তাকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। তুমি আর রাতুলও যাবে। নিয়ে আমার দিকে তাকালো। তারপর ওনাকে বলল, অবশ্যই যাব বাবা। আমি কামরুল সাহেবের দিকে তাকিয়ে বললাম, বাবা আমি সেখানে যাওয়ার যোগ্য? মানে আমার তো। রাতুল, তুমি এখন চৌধুরী পরিবারের জামাই। আমার মেয়ে যাকে ভালোবেসেছে সে আমার কাছে সবচেয়ে যোগ্য। এসব দ্বিধা মন থেকে দূর করো, তৈরি হও। এটা তোমাদের সমাজের চোখে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ। দেখতে দেখতে শনিবার চলে আসলো। কামরুল সাহেব, নিয়ার মা, দাদিমা, নিহা এবং আমি সবাই মিলে পার্টির ভেন্যুতে পৌঁছলাম। ভেন্যুটা ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল 5 তারা হোটেলের ব্যালকনি।
নিয়ে আজ সবুজ রঙের একটা লেহেঙ্গা পরেছিল আর আমি পরেছিলাম একটা ফিটিং ব্ল্যাক স্যুট। আমাদের দুজনকে দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আমরা একসাথে হাতে হাত রেখে বিশাল হল রুমের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকতে আমাদের অভ্যর্থনা জানালো হলো। নিহার আব্বু তখন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের সাথে আমাদের পরিচয় করে দিচ্ছিলেন। হঠাৎ করে আমার আর নিহার চোখ গেল হল রুমের এক কোণে। সেখানে দাঁড়িয়েছেন সেই পরিচিত দুজন, নাসিম হায়দার আর তার পাশে দাঁড়িয়ে থাকা আবির। আবিরও একটা দামি স্যুট পরে আছে আর মুখে আত্মবিশ্বাসের হাসি। আবির আমাদের দিকে তাকালো, তার মুখে হাসিটা মুহূর্তেই তাচ্ছিল্যের রূপ নিল। সে এগিয়ে এসে নাসিম হায়দারের কানে ফিসফিস করে কিছু বলল। নাসিম হায়দার আমাদের দিকে তাকালেন আর তার চোখে ক্রোধার ঘৃণা ফুটে উঠলো। নাসিম হায়দার দ্রুত পায়ে আমাদের দিকে এগিয়ে গেলেন আর বললেন, আরে কামরুল যে, তুমি এদেরকে এখানেও নিয়ে এসেছো? আঙ্কেল হাসি মুখে বললেন, হ্যাঁ, কি করব, আমার মেয়ে আর মেয়ের জামাই তো। কামরুল, তোমার বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? এটা কি কোনো ফকির মিসকিনদের মেলা? এটা আহমেদ গ্রুপের একটা এলিট বিজনেস পার্টি। এখানে টপ ক্লাস বিজনেসম্যান আর তাদের পরিবার ছাড়া আর কেউ এখানে আসে না। এই ভিখারিকে তুমি এখানে এনেছো কেন? ভিক্ষারি? জি আঙ্কেল, ভিখারি। কি ব্যাপার নিহা, তুমি এটাও তাদের কাছ থেকে গোপন করেছো? আসলে আঙ্কেল, রাতুল একটা ভিখারি, সে রাস্তায় ভিক্ষা করে। নিহা তাকে ভাড়া করে এনেছে স্বামীর ক্যারেক্টার প্লে করার জন্য। আমি এই ভিখারির খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। কি রাতুল, ভিক্ষা না করে এখন এই বেশ ধরেছো? তুমি তো বলেছিলে আমি নাকি রাস্তায় দাঁড়াবো। এখানে সব বড় লোকদের পারফিউমের গন্ধে দম বন্ধ লাগছে না? এখানে তো আর ফুটপাতে ধোয়া নেই। এই পার্টিতে এক কাপ কফির দামেও তোমার 1 মাসের ইনকাম হবে না। তার কথা হলরুমের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। নিয়ার বাবা লজ্জায় ও অপমানে চুপ করে এলেন। নিয়ার হাতটা তখন আমার হাতে শক্তভাবে চেপে বসলো। সে আমাকে দেখিয়ে দিতে চাইলো যে সে আমার পাশে আছে। নাসিম হায়দার আবার বললেন, তোমাদের মতো নিচু স্থানের মানুষকে এখানে কে ইনভাইট করেছে? আমাদের লেভেলে পৌঁছাতে তোমাদের 5 বার জন্ম নিতে হবে। আমার আর নিহার অপমান দেখে কামরুল সাহেব আর মাথা তুলতে পারলেন না। রাগে আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। নিহা আমার দিকে তাকালো, তার চোখে জল, কিন্তু সেই জল কষ্টের নয়, অপমানের। নাসিম হায়দার আবার বলে উঠলেন, এখন চুপ কেন কামরুল? সেদিন তো এই ভিখারি জামা নিয়ে খুব অহংকার করেছিলে, এখন সে অহংকার কোথায় গেল? আমি আজকে আবার সবার সামনে বলে দিচ্ছি, এই ছেলে তোমার মেয়েকে টাকার লোভে ফাঁদে ফেলেছে। এ একটা বন্ড, একটা প্রতারক। আমি ওকে এখান থেকে এক্ষুনি বের করে দিব। ভিখারির জন্য ওই পাঠি না। বলে নাসিম হায়দার আমার ঘাড় ধরতে যাবে, ঠিক তখনই হলরুমের মাইক্রোফোনে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আহমেদ গ্রুপের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যানের সাথে। সবাই চুপ হয়ে গেল। নাসিম হায়দার ও আবিরও থমকে দাঁড়ালো। মাইক্রোফোনে তখন ঘোষণা হলো, আমি আপনাদের সামনে পরিচিত করিয়ে দিতে পেরে খুবই আনন্দিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ও আহমেদ গ্রুপের নতুন আয়োজন ডিরেক্টর জনাব রাতুল আহমেদ। আমি আপনাকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। ঘোষণাটা শেষ হতেই পুরো হলরুমে নীরবতা নেমে এলো। আমার দিকে ফোকাস করে সমস্ত লাইট জ্বলে উঠলো। নাসিম হায়দার আর তার ছেলে আবিরের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। তারা হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। নিয়া বিস্ময়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। কামরুল সাহেব, নিহার মা ও দাদিমা হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিহার দিকে তাকিয়ে মুচকি হেসে মঞ্চে চলে আসলাম। সবাই আমার কথা শোনার জন্য একদম চুপ হয়ে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি মঞ্চের মাইক্রোফোনে হাতে নিয়ে বললাম, হ্যালো এভরিওয়ান। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন না, আবার অনেকে ভুল পরিচয়ে চিনছেন। আমার নাম রাতুল আহমেদ। আজ থেকে আমি আপনাদের আহমেদ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এবং নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান। ঘোষণাটি শেষ হতেই হল রুমে আবার চাপা গুঞ্জন শুরু হলো। নিয়ে এখনো বিস্ময়ের চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কামরুল সাহেব ও তার পরিবারও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আমার পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকার কারণ আছে। আপনারা তো জানেন না, আহমেদ গ্রুপের আসল উত্তরসূরি ছিলাম আমি, যাকে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রাখা হয়েছিল। এর কারণ হলো আমার নিজের পরিবারেই কিছু বিষাক্ত সাপ লুকিয়েছিল। আমি দেশে ফিরে এসেছিলাম আমার নিজের পরিচয় না, একটা ভিক্ষুকের ছদ্মবেশে নিজেকে সাধারণ অর্থহীন একজন মানুষ হিসেবে তুলে ধরেছিলাম। আমার উদ্দেশ্য ছিল, আমি দেখতে চেয়েছিলাম আমার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে কে বা কারা এই কোম্পানিকে লুটে পুটে খাওয়ার ষড়যন্ত্র করছে। আর সত্যিটা জানতে আমার খুব বেশি সময় লাগেনি। নাসিম হায়দার ও তার ছেলে আবির হায়দার
আপনার এই কোম্পানির একজন অন্যতম বোর্ড মেম্বার হওয়ার সুযোগের সদ্ব্যবহার করে আমার বাবার রেখে যাওয়া সাম্রাজ্যকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার স্বপ্ন দেখছিলেন। আপনারা জানতেন না যে আমি গত 6 মাস ধরে আপনাদের প্রতিটা পদক্ষেপের উপর নজর রেখেছি? নাসিম হায়দার ও আবির এবার নড়ে উঠলো। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। নাসিম হায়দার চিৎকার করে উঠলো আর বলল, রাতুল, তুমি মিথ্যে বলছো এসব ভিত্তিহীন অভিযোগ। শাট আপ, আই এম ইউর বস, সো বসকে সম্মান দিয়ে কথা বলেন। আমার নাম ধরে ডাকার সাহস কি করে হয় আপনার? সরি স্যার। আর মিথ্যা, আমি প্রমাণ দিচ্ছি বলে আমার হাতে থাকা রিমোট চাপলাম আর সামনে বড় স্ক্রিনে মধ্যে কিছু ছবি ভেসে উঠলো, যার মধ্যে ছিল গোপন চুক্তির নথি, ফান্ডের অপব্যবহারের প্রমাণ এবং নাসিম হায়দারের অফিসিয়াল মেল চালাচালির স্ক্রিনশট। যেন স্পষ্ট দেখা যাচ্ছে তিনি আবিরের সাথে মিলে কিভাবে কোম্পানি শেয়ার ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। এগুলো প্রমাণ যথেষ্ট নাকি আরো কিছু লাগবে? নাসিম হায়দার এবার চুপ হয়ে গেলেন। আমি মাইক্রোফোনে ঘোষণা করলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, আহমেদ গ্রুপ কখনোই দুর্নীতি ও প্রতারণাকে প্রশ্রয় দেয় না। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি ঘোষণা করছি, জনাব নাসিম হায়দার, আপনার সমস্ত বোর্ড মেম্বার পদ ও দায়িত্ব থেকে আপনার কাছ থেকে বরখাস্ত করা হলো এবং আপনার ছেলে আবির হায়দার, আপনাকে কোম্পানির প্রতিটা দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হলো। আপনাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আপনারা এখন থেকেই এই গ্রুপের কোনো প্রাসঙ্গে প্রবেশ করতে পারবেন না। নাসিম হায়দার ও আবির এবার হতবিহ্বল হয়ে গেল। আবির কিছু বলার চেষ্টা করলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি সিকিউরিটি গার্ডকে আদেশ করছি, এই দুজন ব্যক্তিকে হলরুম থেকে বের করে দিন, তারা এই এলিট পার্টির যোগ্য নন। সিকিউরিটি গার্ড দ্রুত এগিয়ে এলো। নাসিম হায়দার ও আবির, যারা কিছুক্ষণ আগেও আমাকে ভিক্ষুক বলে অপমান করছিল, তারা এখন সবার সামনে অপদস্থ হয়ে লজ্জায় মাথা নিচু করে হলরুম ত্যাগ করতে বাধ্য হলো। তাদের তাচ্ছিল হাসি এখন চরম লজ্জায় নিস্তব্ধতায় পরিণত হয়েছে। এরপর আমি মাইক্রোফোন রেখে মঞ্চ থেকে নিচে নেমে এলাম। নেহা, কামরুল সাহেব, তার মা ও দাদিমা সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সোজা নিহার কাছে গেলাম। সে তখনও বিস্ময়ে ঘোর কাটিয়ে উঠতে পারেনি। আমি আলতো করে তার হাত ধরতেই নিহা হাত সরিয়ে নিল। নিহা, প্লিজ আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। নিহা কোনো কথা না বলে হাত ঝাড় দিয়ে সরিয়ে নিয়ে চোখে জল নিয়ে চলে গেল। আমি পেছন থেকে বললাম, নিহা শোনো প্লিজ। কামরুল সাহেব আমার কাছে এগিয়ে এসে আবেগপ্লুত কণ্ঠে বললেন, রাতুল, এইসব কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না বাবা। এত বড় একটা পরিচয় তুমি এতদিন লুকিয়েছিলে কেন? বাবা আমাকে মাফ করবেন, এটাই আমার ছদ্মবেশ ধরার কারণ ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার বাবার রেখে যাওয়ার সাম্রাজ্যকে কে ধ্বংস করছে, এর পেছনে কার ষড়যন্ত্র আছে। আপনি আমাকে আপনার মেয়ের জামাই হিসেবে গ্রহণ করছিলেন যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম। এতেই বোঝা যায় আপনার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, কিন্তু নেহা এভাবে চলে গেল। ওকে, সত্যিটা জানাওনি তাই হয়তো রাগ করেছে। পার্টি তখনও চলছিল। রাত 10টার দিকে সবাই চৌধুরী ফেলা অর্থাৎ নিহাদের বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরেই আমি সরাসরি আমাদের রুমে গেলাম। দরজা নক করতেই ভেতরে নীরবতা টের পেলাম। নিহা, দরজা খুলো প্লিজ। ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আমি আবার বললাম, নিহা আমি জানি তুমি ভেতরে আসছো, প্লিজ আমার কথা শোনো। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। নিহা দরজা খুলে আবার চলে গেল। তার চোখ মুখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। সে আমার দিকে একবার তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, কিন্তু কিছুই বললো না। তার চোখে অভিমান আর আঘাতের ছাপ স্পষ্ট। আমি আলতো করে দরজাটা বন্ধ করে তার কাছে গেলাম, তার হাত ধরে বললাম, আমি জানি তুমি অনেক রেগে আছো, আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি তাকে টেনে আমার কাছে নিয়ে এসে তার কপালে আলতো করে চুমু খেলাম। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। নেহা, আমি জানি আমি তোমাকে মিথ্যা বলছি, ভিকুকে ছদ্মবেশ নিয়েছি, আমাকে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আসল রাতুলকে কে ভালোবাসে আর কে শুধু তার ধন সম্পত্তিকে। যেদিন নাসিম হায়দার আমাকে অপমান করেছিল আর তুমি আমার পাশে দাঁড়িয়েছো, সেদিনে আমি বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তার গাল ছুঁয়ে বললাম, আমি আমার পরিবারের শত্রুদের খোঁজ করছিলাম আর তার জন্য তোমার কাছে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম। আমাকে বিশ্বাস করো, আমার জীবনের সব থেকে বড় সত্যিটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। নিয়ে আবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যা, সব মিথ্যা। কেন আমাকে সবার সামনে অপদস্থ হতে দিলে? তুমি তো জানো আমি আবিরের কথাগুলো শুনে কতটা কষ্ট পাইছিলাম। কথা বলতে বলতেই তার চোখ থেকে আরো কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি তার কাঁধে হাত রাখতেই সে হাত ঝাড় দিয়ে সরালো। আমি তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরলাম। সরি, আমার জন্য তুমি যে কষ্ট পেয়েছো তার জন্য আমি সত্যি অনুতপ্ত। আমি তার ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম, আই লাভ ইউ। বলে এই গভীর মমতায় তার ঘাড়ে একটা চুমু এঁকে দিলাম। নিয়ে সামান্য কেঁপে উঠলো, কিন্তু তবু সে অনর। একটু পর নিজেকে সামলিয়ে নিয়ে বলল, না, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমি নিয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তার কানে ফিসফিস করে বললাম, আমি তোমার কাছে ভিক্ষুক হয়েছিলাম, এখন রাজা হয়েও থাকবো। সবটুকু শুধুই তোমার জন্য। আমার পুরো সাম্রাজ্য তোমার পায়ে দিতে চাই, তবু রাগ করো না প্লিজ। আমি তার শরীর স্পর্শ করতেই সে আমার দিকে ঘুরে তাকালো
তার চোখে তখনও রাগ আর জল মেশানো। আমি জানি এত সহজে তার অভিমান ভাঙবে না, একটু অভিমানের আশ্রয় নিতে হবে। তাই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে অভিনয় করে বললাম, ঠিক আছে, তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারছো না, তখন আর আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি আমি তোমার মনে অনেক আঘাত দিয়েছি, আমি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। বলে একটু অভিনয় করে আমি দরজার দিকে পা বাড়ালাম। আমার কথাটা শেষ হতে না হতেই নিয়ে দ্রুত ঘুরে আমাকে শক্ত করে জড়িত হইলো, তার মাথা আমার বুকে, আর বললো, কুত্তা, বিড়াল, তুই শুধু গিয়ে দেখ তোর কি অবস্থা করি আমি। সে তার ভেতরের সব রাগ আর অভিমান উজাড় করে আমার বুকে কিলো ঘুষে মারতে লাগলো, তার আঘাতগুলো আলতো ভালোবাসার। আমি হেসে তাকে জোরে ধরে বললাম, রাগ ভাঙলো তাহলে? নিয়ে কিল মারা থামিয়ে আমার দিকে তাকালো, যার চোখে তখনও ভালোবাসার টলমল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজে আমার ঠোঁটের দিকে এগিয়ে এলো, তার ঠিক ঠোঁট আর আমার ঠোঁট স্পর্শ করলো। আমি তাকে কোলে তুললাম, নিয়ে লাজুক হেসে আমার গলা শক্ত করে জোরে ধরলো। আমি আবারও বললাম, আই লাভ ইউ নিহা। আই লাভ ইউ টু রাতুল। আমি তাকে কোলে নিয়ে খাটের দিকে নিয়ে গেলাম। সমস্ত অভিমান আর সন্দেহের অবসান ঘটিয়ে আজ আমাদের ভালোবাসার ছদ্মবেশ ছিন্ন হলো। একটু পর ধীরে ধীরে ঘরের লাইট অফ হয়ে গেল। এখনো বসে আছেন কেন আপনারা? আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আর আপনারা একটু সুন্দর কমেন্ট করে, যাতে পরবর্তীতে এর থেকেও ভালো কিছু গল্প আনতে পারি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।